আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোলটেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, ছাত্র জনতার গণ আন্দোলনে গেল 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের পর রাষ্ট্র কাঠামোর খোল নলচ বদলে ফেলে নতুন এক বাংলাদেশ নির্মাণের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে দেশের সর্বস্তরের মানুষের মধ্যে। তবে দিন যত গড়াচ্ছে সেই আকাঙ্ক্ষা যেন ততই ফিকে হয়ে যাচ্ছে। জুলাই সনদ, নতুন সংবিধান প্রণয়ন, গণপরিষদ নির্বাচন সহ নানান ইস্যুতে গণঅভ্যুত্থানের স্টেক হোল্ডারদের মধ্যে দূরত্ব এবং মতবিরোধ বাড়ছে। গণঅভ্যুত্থানের নেতৃত্বে দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে গত মাসে। এই দলটির বিভিন্ন কর্মসূচি পালনের ব্যয় নিয়ে প্রশ্ন তুলছেন কেউ কেউ। আবার অন্তর্বর্তী সরকারে ছাত্র প্রতিনিধি থাকায় আগামী নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলা শুরু করছেন কিছু রাজনৈতিক দল। গণতন্ত্র এবং ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে রাজপথে থাকা বিএনপি গত 15.5 বছর পতিত সরকারের দ্বারা নির্যাতন, হামলা, মামলার শিকার হয়েছেন। কিন্তু 5ই আগস্ট পরবর্তী সময়ে দলটির তৃণমূলের কিছু নেতাকর্মীর কর্মকাণ্ডে বিব্রত দেশের সবচেয়ে বড় এই রাজনৈতিক দলটি এমন একটি রাজনৈতিক বাস্তবতাকে সামনে রেখেই দর্শক আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে রাজনীতি, কোন পথে দেশ। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত সদস্য শেখ রবিউল আলম, প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী সচিব ফয়েজ আহমেদ, বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মুশফিক সালেহীন এবং জবানের সম্পাদক ও চিন্তক রেজাউল করিম রনি, এবং আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। আপনাদের সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনাকেও বরাবরের মতো জানিয়ে রাখতে চাই, স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় কোন পথে রাজনীতি, কোন পথে দেশ, সেই প্রসঙ্গে প্রশ্ন রাখতে পারেন, কিংবা একজন সচেতন নাগরিক হিসেবে আপনার যে ভাবনা রয়েছে, আপনি যা ভাবছেন আগামী চলমান যে সংস্কার এবং নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতি কোন পথে যেতে পারে সেই বিষয়ে আপনার ভাবনাও আমরা শুনতে চাই এবং আপনাদের ফোনের অপেক্ষায় থেকে যাচ্ছে আলোচনা। শুরুতে মুশফিক সালেহীন, আপনার কাছে আসতে চাই যে জাতীয় নাগরিক পার্টি যে রাজনৈতিক যে কর্মকাণ্ড বা কর্মসূচিগুলো দিচ্ছে, এর ব্যয়, এর আয় কোথায়, তাদের আয় কোথায়, এত টাকা তারা কিভাবে ব্যয় করছে? তারা একটা ইফতার পার্টি করলো, ইফতার পার্টির প্রতি আমরা সম্মান রেখেই বলছি, কিন্তু এত টাকার ইফতার পার্টি এই আয় কিভাবে হলো সেটি নিয়ে কিন্তু নানা রাজনৈতিক, অন্যান্য বড় রাজনৈতিক দলগুলো আলাপ করছে, প্রশ্ন তুলছে। নাগরিক সমাজের মধ্যে থেকেও সেই প্রশ্ন আছে এবং সেই প্রশ্ন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু নানাভাবে ছড়িয়ে পড়ছে। শুনতে চাই আপনাদের কাছ থেকে যে এত প্রোগ্রাম করছেন, এত টাকা ব্যয় করছেন, কি আয়ের উৎস কি? শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি আপনাকে এবং সেই সাথে আর টিভির সকল দর্শক শ্রোতাদের। দেখুন, প্রথমেই আমি অ্যাপ্রিসিয়েট করি এই প্রশ্নটাকে, কারণ আমরা মনে করি যে বাংলাদেশে একটা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক দলের কাছ থেকে এই বিষয়গুলো জানার এক্সপেকটেশনই মানুষের ছিল না। তো সেই জায়গা থেকে যখন আমরা নতুনভাবে শুরু করছি এবং আমরা এই ধরনের বড় আয়োজন করছি, এমনকি বলতে পারেন যে আমরা যে আত্মপ্রকাশ অনুষ্ঠান করছি সেটা নিয়েও অনেকে প্রশ্ন করতে পারে। এই জায়গায় আমরা সুস্পষ্টভাবে যেটি বলতে চাই, এক হচ্ছে আমাদের ব্যাপারে এক ধরনের মিসকনসেপশন আছে, সেটা হচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি মনে হয় শুধুমাত্র ছাত্রদের দল, মানে এই দলে যারা সদস্য তারা মনে হয় শুধুমাত্র ছাত্র অথবা মাত্র ছাত্রত্ব শেষ করেছে। কিন্তু জাতীয় নাগরিক কমিটি যেটা ছিল সেটা ছিল আসলে, এবং জাতীয় নাগরিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই দুটো মিলেই তো হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। সেই সাথে এই প্ল্যাটফর্মগুলোর বাইরের অনেকেও এসে জাতীয় নাগরিক পার্টিতে যুক্ত হয়েছেন। এই অনেকেরই কিন্তু বেশ মানে কর্মপরিচয় রয়েছে, আপনি যদি সেটা বলেন সেই পয়সাওয়ালা যেটাকে বলছেন সেরকম সচ্ছল সদস্য আমাদের মধ্যে রয়েছেন। তো যেমন আমি বলতে পারি যে আমাদের ইফতার পার্টির এই একটি বড় উৎস ছিল আমাদের এরকম সচ্ছল কিছু সদস্যের অনুদান। সেই সাথে বাংলাদেশের রাজনীতিতে যারা সম্ভাবনাময় রয়েছে, এই সম্ভাবনাময় রাজনৈতিক দলগুলোকে যেভাবে করে বিভিন্ন জায়গা থেকে মানুষ ডোনেশন দিয়ে থাকে, বিভিন্নভাবে ফান্ডিং কালেকশনের যে কাজটি আমরা করে থাকি, বিভিন্ন রাজনৈতিক দল যেটা করে থাকে, আমরাও কিছুটা সেরকম করেছি। সেই সাথে নিজেদের অনুদান রয়েছে, অর্থাৎ দলের সদস্যদের কন্ট্রিবিউশন রয়েছে। এই দুটো মিলিয়েই হচ্ছে আমরা এই, কিন্তু ইফতার পার্টিতে যে ব্যয় হচ্ছে সেটা তো অনেক টাকা ব্যয়, এইভাবে এত টাকা আয় হলো, মানে সেটি আয় না হলো তো আসলে আপনার। এবং এখানে আরেকটু যোগ করি, সেটা হলো সাধারণ মানুষের প্রত্যাশা হলো যে আপনাদের যারা পয়সাওয়ালা স্টেক হোল্ডার আছে তারা নানা জায়গায় প্রোগ্রাম করার বুদ্ধি পরামর্শ দিতে পারে, কিন্তু এই গণঅভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের জায়গা থেকে যে রাজনৈতিক দলটি তৈরি হলো তাদের অনুষ্ঠান শহীদ মিনারে হোক, এটি সাধারণ মানুষের প্রত্যাশা, কিন্তু আপনারা সেই বিলাসবহুল হোটেল বেছে নিলেন কেন?
দেখুন এই জায়গাটিতে আপনার এই সমালোচনাটিকে আমরা ওয়েলকাম করছি এবং আমরা মনে করছি যে হ্যাঁ এভাবেও হয়তো ভাবা যেত, এবং আমরা ভবিষ্যতে হয়তো আমাদের কর্মসূচিগুলো করার ক্ষেত্রে এই এই আঙ্গিকটাও মাথায় রাখবো। এক্ষেত্রে যেটি হয়েছে সেটি হচ্ছে আমাদের মানে যতটা ফলো করে বলা হচ্ছে যে এক একটা মানে পার পার্সন 10,000 টাকা করে খরচ করা হয়েছে, বিষয়টা এত খরচের বিষয় ছিল না। 10,000 না, প্রায় 5,000, এটা অ্যারাউন্ড 3 থেকে 3,500 এরকম একটা অ্যামাউন্ট ছিল। তো মূল বিষয়টি যেটা হচ্ছে দেখুন বিভিন্ন রাজনৈতিক দলের, সেটা বাংলাদেশ বলুন এমনকি আমেরিকার মতো জায়গাতেও কিন্তু ডেমোক্রেটরা বা রিপাবলিকানরা ফান্ডিং কোত্থেকে পায়, তারা কি আসলে বিগ কর্পোরেশনগুলোর পারপাসই সার্ভ করে কিনা, কারণ বিগ কর্পোরেশন তাদেরকে ফান্ডিং দেয়। এই রাজনৈতিক দলের ফান্ডিং এর যে ডিবেটটি এটা পুরো বিশ্বে রয়েছে এবং আমরাও সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করছি এবং আমাদের জন্য এটা বড় সমস্যা। এই পর্যায়ে আমি একটা জিনিস শেষ করছি, সেটা হচ্ছে যে আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে এই সমালোচনাটাকে আমরা সিরিয়াসলি নিয়েছি এবং আমরা দ্রুতই একটা ফিনান্সিয়াল পলিসি প্রকাশ করব এবং আমরা বিদেশেও বিভিন্ন উদাহরণ দেখতে চাচ্ছি। ফিনান্সিয়াল পলিসি সেখানে এই জায়গাটি থাকবে কিনা এই পর্যন্ত পার্টি আত্মপ্রকাশ করার পরে, যে বাংলাদেশ নাগরিক পার্টি আত্মপ্রকাশ করার পরে যতগুলো প্রোগ্রাম করেছেন আয় ব্যয় সব আপনাদের স্বচ্ছতা কাগজপত্র সব রেডি আছে? আমাদের ইন্টারনালি সব রেডি আছে। আমরা নিশ্চয়ই গণমাধ্যমে সেটি দেখতে পাবো। গণমাধ্যমে দুটো বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশন যখন আমরা নিবন্ধিত হব, নির্বাচন কমিশন তাদের যে ধরনের ক্রাইটেরিয়া রয়েছে যে একটা নির্দিষ্ট অঙ্কের বেশি যারা অনুদান দেন সেগুলো প্রকাশ করতে হয়, 5,000 টাকার নিচে যারা অনুদান দেন সেটা প্রকাশ করতে হয় না, এইরকম যে বিষয়গুলো সেই নীতি মেনেই আমরা প্রকাশ করব। সেই সাথে আমরা আরেকটা জিনিস আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সেটি হচ্ছে যে আমাদেরকে যারা এই অনুদানগুলো দিচ্ছেন তারা যাতে কখনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন বা অন্য জায়গা থেকে আমাদের বিরোধী। এই আলোচনাটা আছে মুশফিক, পরবর্তী পর্যায়ে শুনবো। সেটি হলো যারা অনুদান দিচ্ছেন তারা আপনাদের মাধ্যমে কোনো সুযোগও নিচ্ছেন কিনা, সেই আলোচনাটি আছে। পরবর্তী পর্যায়ে আমরা শুনছি। শেখ রবিউল আলম ভাই, আসতে চাই যে গত 15 বছর ধরে বিগত সরকার দ্বারা আপনি কিংবা আপনার কেন্দ্রীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ের অনেক নেতাকর্মী হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু 5ই আগস্টের পরে বিশেষ করে তৃণমূলের কিছু নেতাকর্মীর যে অসাংগঠনিক যে আচরণ কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যে জড়িয়ে পড়া, তার ভিত্তিতে সাংগঠনিক আপনারা ব্যবস্থাও নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে বন্ধ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে তো ধরেন আধিপত্য, চাঁদাবাজি, তারপর ধরেন দখলবাজি, এটা একটা গোষ্ঠী তো আছেই এবং তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় এগুলি করেছে এবং রাজনৈতিক দলগুলি কখনো তাদেরকে উৎসাহিত করেনি। কিন্তু নতুন যে পরিস্থিতিটা 5ই আগস্টের পর তৈরি হয়েছে, সরকারের কিছু দুর্বলতাও রয়েছে, পুলিশ বা প্রশাসন সঠিকভাবে ফাংশন করছে না, চাঁদাবাজ, দুর্নীতিবাজ বা দখলবাজ যারা আছে তারা ওই সময়টার কিছুটা সুযোগ নিয়েছে এবং আপনি দেখবেন যে আমাদের দলের তৃণমূল পর্যায়ের কিছু নেতাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে। আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতারা ছিল তাদের বিরুদ্ধে এসেছে, জামাতে ইসলামের বিরুদ্ধে এসেছে এবং তারা কিছু ইনিশিয়েটিভ নিয়েছেও ব্যাপকভাবে। আপনারাও নিয়েছেন, বিএনপিও নিয়েছে। আমি আসছি। এখন ধরেন একটা রাজনৈতিক দল, তার সেই দলের মধ্যে থেকে যদি কেউ সংগঠন বিরোধী অনৈতিক কোনো কর্মে জড়িত হয়, রাজনৈতিক দল হিসেবে তাকে কি করা যেতে পারে? দল থেকে চিরতরে বহিষ্কার করা যেতে পারে। তারপর তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবার জন্য প্রশাসনকে বলা হয়েছে, নিজেরাও উদ্যোগী হয়ে মামলা করা হয়েছে, বিল করা হয়েছে। আবার ধরেন বিএনপির ছত্রছায়ায় থেকে কেউ অপরাধ করেছে, বিএনপি তাকে ডিফেন্ড করেছে, অথবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে সেখানে বিএনপি সেটাকে সহযোগিতা করে, এই দৃষ্টান্ত কিন্তু নেই। এখন অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্ব আমরা কিছু দেখছি না, ভিতরে কি হচ্ছে তা তো জানি না। না, একেবারেই নাই, সম্পূর্ণভাবে নাই। এবং বিএনপি যে ব্যবস্থাগুলি ইতিমধ্যে নিয়েছে নিশ্চয়ই সবাই সমর্থনও করেছে। দুষ্কৃতকারী কিছু আছে তৃণমূল পর্যায়ে, আমি বলছি সব রাজনৈতিক দলে আছে, যেহেতু একটা সরকার আছে তার গুরু দায়িত্ব রয়েছে এই যে ধরেন দুষ্কৃতকারীদের অপকর্ম যেগুলি আছে, চাঁদাবাজি, দখলবাজি যেগুলি আছে, সে ব্যাপারে আমার মনে হয় যে সরকারে যারা আছে তাদের দায়িত্ব রয়েছে। আমাদের দল থেকে এগুলি কোনো প্রশ্রয় নেই। একটি রাজনৈতিক দল তার কর্মীকে বহিষ্কার করা, আইনের হাতে তুলে দেওয়া এবং আজীবনের জন্য বহিষ্কার করা ছাড়া আর কি ইনিশিয়েটিভ দিতে পারে? এই জায়গাতে আমার একটা প্রশ্ন আছে যে আপনার আলোচনার সূত্র দলে, তাহলে আপনার দলের যে সমস্ত তৃণমূল থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত যে সমস্ত নেতাকর্মী গণঅভ্যুত্থানের চেতনা এখন পর্যন্ত ধারণ করতে পারে নাই কিংবা গণঅভ্যুত্থানের চেতনা তাদেরকে স্পর্শ করেনি, এদেরকে নিয়ে বিএনপি তো ভবিষ্যতে কোনো রাজনৈতিক একটা বিপদ বলি বা বিপর্যয়ের মধ্যে পড়বে, কারণ এরাই তো নানা ধরনের অগণতান্ত্রিক আচরণ করবে, বাংলাদেশের রাজনীতি তো তাই বলে না। আপনি নতুন গণঅভ্যুত্থানের যে চেতনা সেটা তো দল ধারণ করে এবং দলের সিংহভাগ মানুষ ধারণ করে। দুষ্কৃতিকারী, চাঁদাবাজ এরা কি আবার গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে নাকি?
তারা তো রাষ্ট্রে একটা শ্রেণী তো আছেই, আমাদের দেশে আছে না, জি। অপরাধ আছে না, জি। অপরাধ আছে। এখন প্রশ্ন হচ্ছে সেই অপরাধটা দলের কাছে প্রশ্রয় পাচ্ছে কিনা, দল তাকে শেল্টার দিচ্ছে কিনা, দল তার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিচ্ছে কিনা, সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল সেখানে নীরব থাকছে কিনা, সেইটা আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি দেখবেন যে আমরা এ ব্যাপারে দলের অবস্থান খুবই স্পষ্ট, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি আছেন তিনি সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ প্রতিদিনই এই ধরনের অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছেন, এবং দলে থেকে কোনো আপনার দুষ্কৃতিকারী তার অপকর্ম করার কোনো সুযোগ নেই। সে ব্যাপারে আমরা ধরেন সজাগ আছি, সক্রিয় আছি, সরকারকেও সহযোগিতা করতে চাই, এবং আমি আর বিশ্বাস করি যে দুষ্কৃতিকারীদের কোনো রাজনৈতিক দল নেই। আমি আবারও বলছি আপনাকে, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে ইতিমধ্যে ব্যাপক সমালোচনা হয়েছে যে তারা বিভিন্ন জায়গায় চাঁদা নিচ্ছে, তারা জিম্মি করছে, তারা ধরেন যে চাকরি দেওয়ার অভিযোগ, সেটা তো আছেই, সেটা তো প্রতিষ্ঠিত, সরকারের মধ্যেই কর্তৃত্ব আছে, এবং সরকার যেভাবে চায় তারা সেভাবে বলে, অথবা তারা যেভাবে করে সেটা সরকার সমর্থন করে, সে বিতর্ক আছে। আমি বলতে চাচ্ছি যে বিএনপিতে কোনো দুষ্কৃতিকারী এবং সংগঠন বিরোধী, দেশ বিরোধী, জনবিরোধী কোনো কর্মকাণ্ডের জায়গা নেই, এবং অন্য দলও নেই বলে আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ শেখ রবিউল আলম ভাই। আরও আলোচনা শুনবো। রেজাউল করিম রনি ভাই, আপনার কাছে আসতে চাই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব ভায়োলেন্স, যেভাবে আমরা বিষয়টিকে দেখি, পুলিশকে আক্রমণ করা, পুলিশের কাছ থেকে, থানা থেকে বা আটককৃত আসামিকে ছিনিয়ে নেওয়ার সময় পুলিশকে মারধর করা, নিজের হাতে আইন তুলে নেওয়া, কিংবা এই মুহূর্তে নতুন যে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সহ বিএনপি সহ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কারোর বিরুদ্ধে যে অভিযোগ, এই প্রেক্ষাপটে রাজনীতি, সামনে নির্বাচন, সংস্কার সবকিছু মিলে প্রশ্নটি হলো দেশ কোন পথে যাচ্ছে? ধন্যবাদ যে যেখান থেকে আমাদের কথা শুনছেন, আমাকে শুনছেন, সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। দেখেন, আমরা এতদিন একটা টু পার্টিজান স্টেটে ছিলাম, মানে আওয়ামী লীগ বিএনপি দুই দল, হ্যাঁ। তো এবং এখানে একটা অন্যায় ব্যাপার ছিল যে একটা ফ্যাসিস্ট সংগঠন, আওয়ামী সংগঠন, তার বিপরীতে বিএনপিকে মাপা হতো। বিএনপি একটা লিবারাল ডেমোক্রেটিক পার্টি, যাকে গান্ধীবাদী পার্টি হিসাবে এবং ঈদের পরে আন্দোলন হবে বইলা, হ্যাঁ, প্রচুর সমালোচনার শিকার হইতে হয়েছে, হ্যাঁ, কারণ এইটাই বিএনপির রাজনীতি। বিএনপি সর্বোচ্চ যেটা করতে পারে, জনমত গঠন করতে পারে। বিএনপি কিন্তু একটা নেতা নির্ভর দল না, এটা আমাদের বুঝতে হবে। একটা ডেমোক্রেটিক পার্টি, এগুলো জনগণ নির্ভর দল হয়। নেতা নির্ভর দল হইলে 15 বছরে বহুবার ভেঙে যেত। সো এটা হলো বিএনপির একটা স্ট্রেংথের জায়গা। এবং এই বিএনপির প্রশংসা করলেন না সমালোচনা করলেন, আমি বুঝলাম না। এখন এই যে জনতা নির্ভর দল, সেটা তো নেতাকে বুঝতে হবে, বিএনপির নেতাদের বুঝতে হবে আর কি। এটা তো প্রশংসা না নিন্দা না, এটা কন্ডিশন। আচ্ছা, কন্ডিশন, রাইট। তো আপনার ধরেন এই তো যেটা বলতেছিলাম সেটা হলো যে তাহলে এখন এই আপনার যে অবস্থাটা দাঁড়াচ্ছে, এই আমরা আওয়ামী লীগের এরকম একটা ফ্যাসিস্ট সংগঠন, ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন। এরকম একটা সংগঠনের আপনার সাপেক্ষে আমরা যে বিএনপিকে বিচার করতাম, এটা একটা অন্যায় ছিল, হ্যাঁ। এই কারণে বিএনপির রাজনীতিও বিকশিত হইতে পারেনি। এবং অন্যান্য দলগুলো, যেটা আমরা বলি, একটা আওয়ামী নফসানিয়াত তারা অর্জন করছে। এই যে যেই আওয়ামী লীগ কী করে, আওয়ামী লীগ মনে করে দখল করা, চাঁদাবাজি করা, হ্যাঁ, অন্যায় করে, এটা তার অধিকার। এটা যে সে অপরাধ হিসাবে করতো তা না, এটা অধিকার মনে করে করতো। এখন বিভিন্ন দলের মধ্যে যদি এই সিমটম থাকে, ওটা তো একটা আওয়ামী লীগ, সেটা যেই নামেই থাকুক, যেই সাইনবোর্ডেই থাকুক, ফলে আওয়ামী লীগকে বুঝতে পারতো। অর্থাৎ আপনি মনে করছেন যে সে বিএনপি বা অন্য কোনো দল করলেও সে আওয়ামী লীগের বৈশিষ্ট্য ধারণ করছে, আওয়ামী লীগের নফসানিয়াত, স্বভাব, মনন, এটাকে বলি, সেটা অনুযায়ী সেটা সমস্ত দলগুলোর মধ্যে আছে। বিএনপি, জামাত, নতুন নাগরিক কমিটি। এই যে আপনি প্রশ্ন করলেন যে খরচের ব্যাপারটা নিয়ে, হ্যাঁ, এখন খরচের ব্যাপারটা নিয়ে এই তারা যেখানে প্রোগ্রামটা করছে, এটা ইন্টারকন্টিনেন্টাল, এটা কিন্তু বাংলাদেশ সরকার পর্যটন কর্পোরেশনের আন্ডারে, সেখানে তারা হয়তো একটা স্পেশাল ডিসকাউন্ট পাইছে। এখানে কিন্তু ডিসকাউন্টের সুযোগ আছে, আপনি যদি আবেদন করেন ডিসকাউন্টের সুযোগ আছে। ফলে আপনি খাইতে গেলে হয়তো 10,000 টাকা লাগবে, কিন্তু আপনি যদি একটা ডিসকাউন্ট কুপন ম্যানেজ করতে পারেন হয়তো, বা আমি যদি ম্যানেজ করতে পারি আমার জন্য কম লাগবে, সেটা 3,000 টাকা আমি খাইতে পারবো। তারপরে ওরা যে আপনার করে না, গণমানুষের ইফতার করে না তা কিন্তু না, ওরা কিন্তু প্রত্যেক দিনে একটা গণ ইফতার করে অফিসের পাশে। তো ফলে তারপরেও আমরা তো দেখতে চাই আমাদের রাজনীতির মূল সমস্যাটা কি। সমস্যাটা হইলো এখানে ক্ষমতাটা ক্যাপচার্ড বাই এলিট, পলিটিক্যাল এলিট, বিজনেস এলিট, এনজিও এলিট। আমরা ক্ষমতাটা দেখতে চাই জনগণের হাতে। আমরা এমন ক্ষমতাও দেখতে চাই না যে যেই দল ক্ষমতায় যাবে রাষ্ট্রটা তার। আমরা দেখতে চাই, আমি ধরেন আমি একটা দল সমর্থন করি, বিএনপি, জামাত, যাই হোক, হ্যাঁ, কিন্তু আমার দল কোনোদিনও ধরেন ক্ষমতায় যাচ্ছে না, কিন্তু রাষ্ট্র আমার। এই জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা যেটা বলি, সেটা কি হবে, সেটা হবে যে দল যার যার, রাষ্ট্র সবার। কিন্তু এখন হয় কি, আওয়ামী মডেল কি ছিল? আওয়ামী মডেলটা ছিল আমার দল ছলে বলে কৌশলে ক্ষমতায় আসবে, দেশটা আমার, আমি লুইটা পিটা খাবো, লুইটা পিটা খাওয়াটা আমার অধিকার। এই যে আওয়ামী মডেল,
এই মডেল থেকে আমাদের বের হইতে হবে। এই জন্য আমি বলতেছি যে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে বা রাজনৈতিক আপনার যে প্রক্রিয়ার দ্বারা আমরা রাজনীতিকে বুঝি, রাজনীতি বলতে আমরা যা বুঝি, সেটার মধ্যে একটা আওয়ামী ময়তা রয়ে গেছে। এই যে ছলে বলে কৌশলে ক্ষমতা দখল করা এবং চালিয়ে যাওয়া বা দেশ শাসন করার একটা মতো অগণতান্ত্রিক ভাবে, এটি কি সামনের দিনে বন্ধ হবে সেটি মনে করেন? সেটা বন্ধ হবে শুধুমাত্র একটা কাজ করলে। অনেক কাজ আছে, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হলো আপনার আওয়ামী লীগকে ডিল করতে পারতে হবে। এখনো পর্যন্ত আওয়ামী লীগকে ডিল করার ব্যাপারে কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। হ্যাঁ, কেন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না কেন? কেন এটা বলি, বিভিন্ন দল আওয়ামী লীগের বিচারের দাবি তুলতেছে, কিন্তু আসল পয়েন্টটা যেটা বলতেছে না। আচ্ছা, আপনার বাংলাদেশে ধরেন আওয়ামী লীগের যারা নির্দেশনায় ছাত্র জনতার উপর হত্যা করছে এবং এই 15 বছরে গুম খুনের সাথে জড়িত, লুটপাটের সাথে জড়িত, পাচারের সাথে জড়িত, তারা তো অপরাধী। এই অপরাধীদের বিচারের ব্যাপারে সবাই একমত। এখন প্রশ্ন হইল, আওয়ামী লীগ একটা দল হিসাবে অপরাধী, না আওয়ামী লীগের সমর্থক যারা ব্যক্তিগত পর্যায়ে ধরেন আওয়ামী সমর্থক এবং ছাত্র দলের লীগের ক্যাডার গুলি করে ধরেন হত্যা করছে। এখন আপনি কি মনে করেন যে এই পার্টিকুলারলি জুলাইয়ের কথাই যদি ধরেন, জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতাকে হত্যা করে হলেও দমন করা, সেটা কি আওয়ামী লীগের সাংগঠনিক সিদ্ধান্ত ছিল না? সেটা কি শুধুমাত্র একটা ব্যক্তি পর্যায়ের অপরাধ ছিল? ধরেন শেখ হাসিনারই কে একার অপরাধ, নাকি আওয়ামী লীগ একটা সংগঠন হিসাবে, এজ এ অর্গানাইজেশন, এই অর্গানাইজেশন হিসাবে এটা সে তো অপরাধী। কি করতে হবে এখন? এই ক্ষেত্রে কি করতে হবে? অর্গানাইজেশনের বিচারের বিধান ধরেন বাংলাদেশের আইনের ক্ষেত্রে আপনি বিচার করতে গেলেন, আপনাকে বলা হলো আচ্ছা এটা আলাদা আইন লাগবে না, এই 2009 সালের যে সন্ত্রাস বিরোধী আইন আছে এই আইনের আওতায় আপনি বিচার করবেন। নো, এই আইনের আওতায় বিচার করতে পারবেন না। আবার নির্বাহী আদেশেও যদি আপনি একটা বিচার করে ফেলেন, তাইলেও সেটা আইনের বেআইনি ব্যবহার হবে। তাহলে একটা সংগঠন হিসাবে আওয়ামী লীগ অপরাধী কিনা, এইটা আজ পর্যন্ত ধরেন আওয়ামী লীগের ব্যাপারে সরকারও কিন্তু একটা মামলা দিতে পারতো যে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ একটা গণহত্যাকারী শক্তি। তাহলে এই সংগঠন, আওয়ামী লীগ সংগঠনের ব্যাপারে কি আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? একটা মামলা হয়েছে, কেন নেওয়া হচ্ছে না? এক লাইনে যদি বলেন যে নেওয়া হচ্ছে না, যারা নিচ্ছে না তাদের ভয়টা কোথায়? নিচ্ছে না কারণ আপনি একটা আওয়ামী কাঠামোর মধ্যে আছেন এখনো চারদিকে আওয়ামী লীগ দেখি। তাহলে আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে আমরা কমপ্লিটলি ব্যর্থতার দিকে যাচ্ছি, সম্মিলিতভাবে ব্যর্থতার দিকে যাচ্ছি। এবং এই ব্যর্থতার পরিণতি হইল এই যে দেখেন চারদিকে আপনার আজকে দেখেন নাগরিক, আজকে দেখেন চারদিকে ধর্ষণ, চারদিকে অরাজকতা, জননিরাপত্তা আজকে কোথায়? হ্যাঁ, তো আপনার এই জননিরাপত্তাটা আপনি কিভাবে ঠিক থাকবে? আপনার বাংলাদেশের মানুষের ঐক্যটা কোথায়? বাংলাদেশের মানুষের ঐক্যটা হলো আওয়ামী লীগের বিরুদ্ধে এখনো পর্যন্ত। সমস্ত ধরনের অন্যান্য দলগুলোর মধ্যে এই প্রশ্নে আলোচনা এই পর্যন্ত শুনি। আর কিছু প্রশ্ন থাকলো পরবর্তী পর্যায়ে শুনে নিব। রেজাল্ট করিম রনিবা, অসংখ্য ধন্যবাদ। ফয়েজ আহমেদ আসতে চাই, যেটি আমাদের শেখ রবিউল আলম ভাই স্পষ্ট করে বলেছেন যে এই শান্তি শৃঙ্খলা বা আইনের শাসন প্রতিষ্ঠার প্রশ্নে বিএনপির কোনো নেতাকর্মী অপরাধ করলে, আইন ভঙ্গ করলে সরকার ব্যবস্থা নিলে সেক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো ধরনের তদবির বা সাংগঠনিক কোনো তৎপরতা ছিল না। কিন্তু প্রশ্ন হলো সরকার কতটা জোরালো এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে পেরেছে। যদি না পারে, আওয়ামী লীগের বিচারের প্রশ্ন যেটি রনি ভাই বললো যে সরকারও কোনো ব্যবস্থা, দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি, কারণ কি? আপনাকে ধন্যবাদ, শুভেচ্ছা সহ আলোচকদের এবং যারা শুনছেন তাদেরও। বিএনপির কোনো নেতাকর্মী কোনো অপরাধে জড়িত হলে কি করবে, বা নাগরিক পার্টির কোনো নেতাকর্মী যদি অপরাধে জড়িত হয়, সরকারের কাছে আসলে যে অপরাধী তার কাছে সে বিএনপির নাকি নাগরিক পার্টির নাকি জামাত ইসলামীর বা আওয়ামী লীগের, এই পরিচয় দিয়ে যদি সরকার বিচার করতে যায় তাহলে এটা অবিচার হবে। সরকারের কাছে অপরাধীর পরিচয় অপরাধী। এখন ধরেন আলোচনার জন্য অনেক ধরনের আলোচনা করা যেতে পারে, কিন্তু ইতিবাচক দিক কি জানেন? যে আপনি 5 তারিখের পর বলেন বা 8 তারিখের পর বলেন, যেই দল যেই গোষ্ঠী বা ভাই যেটা বলছিল দুষ্কৃতিকারীদের আসলে অর্থে কোনো দল নেই। দুষ্কৃতিকারী অলওয়েজ একটা কোয়ার্টার খোঁজে, কোথায় সে আশ্রয় পাবে সেটা খোঁজে, সেটা তার প্রচেষ্টা। রাষ্ট্রের বা রাষ্ট্রের দায়িত্বশীল নাগরিকদের, দায়িত্বশীল রাজনৈতিক গণতান্ত্রিক সংগঠনগুলির দায়িত্ব হচ্ছে এটাকে প্রশ্রয় না দেওয়া। সেই জায়গায় সবচেয়ে বড় জিনিস কি জানেন? পাবলিক ডোমেইনে এই আলোচনাটা ব্যাপকভাবে হয়েছে। আপনি ধরুন লাভ হয়েছে, আপনি ধরুন, হ্যাঁ লাভটা আমি আপনাকে বলছি। আপনি ধরুন এই যে সাম্প্রতিক সময়ে এসে আমরা গণমাধ্যমে যেটা দেখছি যে আপনি আমাদের দ্রব্যমূল্য নিয়ে এক ধরনের আলোচনা হচ্ছে যে লাস্ট 15 ইয়ার্সে এই ধরনের স্বস্তির মধ্যে মানুষ অন্তত রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ে থাকেনি। তাহলে আপনি এই যে ডোমেস্টিক প্রোডাক্ট আমাদের, এখন যে প্রোডাক্টটা আপনি স্বল্প মূল্যে ঢাকার বাজারে কিনতে পারছেন, একই প্রোডাক্ট একই সিজনে গত রমজানে আপনি সেটা পারেননি, এর নেপথ্য কারণ কি? সড়ক মহাসড়কে নির্বিচার চাঁদাবাজি,
কারা করেছে? ক্ষমতাসীন রাজনৈতিক দল, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। একটা উইন উইন সিচুয়েশন গড়ে তোলা হয়েছে। চাঁদাবাজির জিনিসটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। সড়কের ভাগ ধরে ধরে নেতারা এবং পুলিশের বাহিনীগুলি থানা ধরে ধরে ভাগ করে নিয়েছে, তাই তো হয়েছে। সুতরাং আমরা আলোচনা করছি, আমরা চাঁদাবাজি সহ এই ধরনের না ফয়েজ ভাই, একজন ধরুন আপনার আলোচনার সূত্রে একজন ধরুন দ্রব্যমূল্যের যে অবস্থা আছে তার ধরুন ক্রয় ক্ষমতার মধ্যে আছে, পেট ভরে খেয়ে বাইরে বের হলো, ছিনতাইকারীর কবলে পড়লো, মুখোমুখি হলো, কি অবস্থা হবে তখন? পরিস্থিতির এই অবস্থাটা খুব খারাপ হবে। 7 মাসে এটা কেন অবস্থাটা খুব খারাপ হবে। কিন্তু আপনি আমাকে যদি জাস্ট আমি যে জায়গাটা আসছি আমাকে সেখান থেকে আসতে দেন তাহলে একটু সুবিধা। বলুন। সুতরাং আমাদের ডোমেস্টিক প্রোডাক্টগুলি, আমরা যে আলোচনাটা করছি, সমাজে এই চাঁদাবাজির ঘটনা পুরোপুরি নির্মূল হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, এটা যেমন বলা যাবে না, তেমনি আপনি যদি প্রেক্ষাপটটা খেয়াল করেন, পলিটিক্যাল পার্টিগুলি সেখানে দায়িত্বশীল আচরণ করছে কিনা। ভাই বিএনপির বিষয়ে এক্সাম্পল দিয়েছে, বিএনপির যে সমস্ত নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি দলীয় ব্যবস্থাটা হয়তো দেখছেন, আর সরকার যখন একজনকে চাঁদাবাজির দায়ে বা অন্য অপরাধে জড়িয়ে পড়ার দায়ে অ্যারেস্ট করছে, সরকার কিন্তু বলছেন আমি বিএনপির একজনকে অ্যারেস্ট করছি। সরকার একজন অপরাধের সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে অ্যারেস্ট করছে। এরকম কতজনকে অ্যারেস্ট করছে আমরা তো গণমাধ্যমে, আপনি যদি আমাকে এই প্রশ্নটা আগে পাঠিয়ে দিতেন তাহলে আমি আজকে স্ট্যাটিস্টিকটা নিয়ে আসতে পারতাম। এই মুহূর্তে ঠিক এইভাবে যদি আপনি প্রশ্ন করেন যে কতজনকে অ্যারেস্ট করেছে, এটা আমার পক্ষে বলা সম্ভব না। বা আদৌ একজন কি করেছে? আমার মনে হয় আপনি আপনার টেলিভিশনের খবরগুলি আপনি একটু রিকল করেন, দেখবেন যে অ্যারেস্ট হয়েছে। ঠিক আছে, আমি রিভিউ করব, আপনি রিভিউ করবেন, কথা হলো। অনেক লোক অ্যারেস্ট করা হয়েছে। যদি অ্যারেস্ট করা না হতো, যদি পার্টি দলগুলি এবং সরকারের দিক থেকে অন্তত এই জায়গাগুলিতে কঠোর না হতো, আমরা অন্তত ডোমেস্টিক প্রোডাক্টের ক্ষেত্রে বাজারে এই স্বস্তিদায়ক অবস্থাটা দেখতে পারতাম না। আরেকটা জিনিস বললেন, পেট ভরে খেলেন, তারপরে আপনি যদি ছিনতাইকারীর কবলে পড়েন বা অন্য কোনো ধরনের সামাজিক রাহাজানির মধ্যে পড়েন, এটা খুবই খারাপ দিক হবে। সরকার যদি এটাকে উপেক্ষা করে যে না চিন্তাই হচ্ছে না, এই হচ্ছে, সবকিছু হচ্ছে, এগুলি অস্বীকার করার না। তাহলে ফয়েজ ভাই এই প্রশ্নে যে আইন শৃঙ্খলা বাজার পরিস্থিতি, আপনার প্রশ্নটা পরিষ্কার, আমি পরিষ্কার, আপনি যেটা বলছেন সেই জায়গাতে আমি পরিষ্কার, কিন্তু সেই পরিষ্কারের সূত্র ধরে আরো কিছু অপরিষ্কার অবস্থা বা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গাটাও পরিষ্কার করে নিতে চাই। সেটি হচ্ছে যে ব্যাংকে একটা সুশাসন তৈরি করা, সেই জায়গাতে সরকার ইতিবাচক দেখছি, রেমিটেন্স প্রবাহের জায়গাতে ইতিবাচক আছে, বাজারের দ্রব্যমূল্যের প্রসঙ্গে একটা ইতিবাচক খবর আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কার কারণে এই অবনতি ক্রমান্বয়ে ঘটছে, এইটি কি আপনি একটু স্পষ্ট করে বলবেন, বা সরকারের এটি বলা উচিত কিনা যে এই কারণে, এদের কারণে এটি স্বাভাবিক? ওকে, যদি আপনি আমাকে টিক মার্ক দেওয়ার মতো করে বলতে বলেন তাহলে আমি বলবো যে আওয়ামী লীগের কারণে। এখন আপনি তো মনে করবেন যে এটা তো সেই প্রবণতা। আওয়ামী লীগ এমন এক, মানে আমরা আইডিয়ালি কি বলতাম যে আমরা এখানে যে কজন মানুষ বসে আছি 7 জন, সবাই তো ভাই একরকম হবে না, এটা হচ্ছে একটা আইডিয়াল আলোচনা। কিন্তু আওয়ামী লীগ এমন এক অবস্থা পরিণত করেছে, আপনি দেখেছেন মসজিদের ইমাম থেকে মন্দিরের পুরোহিত, হসপিটালের ক্যান্টিন বয় পালিয়ে যায়নি, টেলিভিশন স্টেশনের থেকে তার ম্যানেজাররা পালিয়ে যায়নি, এমন কোনো অবস্থা হয়নি। সুতরাং একটা বাহিনীকে, একটা পুলিশ বাহিনীকে আপনি এমন এক জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন যেখানে হচ্ছে পুরো বাহিনী ধরে কলাপস করেছে কিনা। 3 সপ্তাহ আমাদের থানা, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পর্যন্ত কোনো থানা বন্ধ হয়নি। জি, এটা আমরা ইতিহাস পড়ে জানি। কিন্তু আমরা দেখলাম আগস্টে জুলাইয়ে আমাদের থানা বন্ধ হয়ে গেল, আমাদের পুলিশগুলি থানায় ফিরছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। সুতরাং এই যে পরিস্থিতিটা তৈরি করে দেওয়া, এর যদি বলেন দায়ীকে আওয়ামী লীগ, এবং এর দায়িত্ব কার এখন ঠিক করার, আমাদের সবার। ফয়েজ ভাই, এই প্রশ্নটি থেকে গেল, পরবর্তী পর্যায়ে শুনবো যেটি রনি ভাই বলছেন, সেই আওয়ামী লীগের বিরুদ্ধে সরকারও বা দৃশ্যমান কি করলো, এর পরবর্তী পর্যায়ে আপনার কাছ থেকে শুনবো। অধ্যাপক ডক্টর আব্দুল মামুন স্যার আসতে চাই। প্রশ্নটি এরকম যে বাংলাদেশের যে আলোচনাটি আমাদের সম্মানিত আলোচকরা এতক্ষণ ধরে করলেন, যে বিষয়গুলো উঠে আসলো, যে বাংলাদেশের রাজনীতিতে আমরা অতীতেও দেখেছি, এখনো কিছু কিছু ঘটনা আমরা গণমাধ্যম থেকে শুরু করে আমাদের চলার পথেও সেই খবরগুলো আমাদের চোখ এড়িয়ে যায় না। বাংলাদেশের রাজনীতিতে অপরাধীদের একটি কদর আছে। সামনের যে নির্বাচন এবং সংস্কারের মধ্য দিয়ে রাজনীতিতে অপরাধীদের কোনো কদর থাকবে না, রাজনৈতিক দল অপরাধীদের কোনো আশ্রয় প্রশ্রয় দিবে না, কোনো অপরাধীও রাজনৈতিক ক্ষমতা অর্জন করা বা সেটি হস্তগত করতে পারবে না। এই বিশ্বাসকে আমরা ধারণ করতে পারছি কিনা, বা সেই দৃশ্য দেখছি কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচকদেরকে ধন্যবাদ। আমার মনে হয় যে মুশফিক ওই জায়গাটাতে একটা সুন্দর শব্দ চয়ন করেছে আজকে শুরুতে, এবং পরে রবিউল ভাই কন্ট্রিবিউট করেছে, যে আলোচনাটা করা যাচ্ছে এখন, যে এবং উনি একটা সুন্দর, আই অ্যাপ্রিসিয়েট ইউর স্টেটমেন্ট, যেটা সব দলই এই দুর্বৃত্তটা আছে, এবং রনিভাবে সুন্দর করে বললেন অথবা আওয়ামী লীগকে ডিফাইন করে, বাট এটা এই দেশের বাস্তবতা। বাট এই নতুন বাস্তবতা আমার মনে হয় 2 দিক থেকে আমি তহিদ আলোচনাটা করতে চাই। একটা হচ্ছে যে প্রথম হচ্ছে মানসিকতার পরিবর্তন দরকার, যে আমাদের কিছু কিছু ইন্টারন্যাশনাল মডেল অফ পলিটিক্যাল ফাইন্যান্সিংটা এটা অ্যাকসেপ্ট করা দরকার। যেমন ওরা যদি বলে থাকে যে বিভিন্ন কোম্পানি থেকে আমাদেরকে টাকা দিয়েছে, এটা তো অ্যাকসেপ্টেড মডেল, এখন আমাদের গ্রহণ করতে অসুবিধা হচ্ছে। আমাদের জাপানের উদাহরণ নেই, জাপান এটাকে লিমিট করে দেয় যে তুমি এত টাকা পর্যন্ত কর্পোরেট থেকে নিতে পারবে, কিন্তু আমেরিকা কিন্তু এটা লিমিট করে না।
যেহেতু আজকে আলোচনাটা এটা নিয়ে হবে, এটা নিয়ে আগে আমি কাজ করেছি, কয়েকটা জিনিস একটু হাইলাইট করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। যে ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফাইন্যান্সিং দেখলে 6টা মডেল বা 5টা মডেল আমরা দেখতে পাই। ফার্স্টটা কি, যে বিভিন্ন দেশে সরকার থেকে অনুদান দেওয়া হয়, যেমন স্পেনের কথা বলতে পারি, জার্মানির কথা বলতে পারি, সুইডেনে, কানাডায় সরকার থেকে একটা নির্দিষ্ট অনুদান দেওয়া। এখন আপনি বলবেন যে এইসব তো উন্নত দেশ, এখানে এই মডেলটা হবে কিনা, বাট লেট আস স্টার্ট দিস, যেটা একটা প্রক্রিয়া। 2 টাকা হলেও সরকার দিবে, যে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকে সরকার 5 লাখ টাকা দিবে। এই মানসিকতার এই জায়গাটা কিন্তু পরিবর্তন দরকার। 2 নম্বর কি হয়, যে ব্যক্তিগত অনুদান, যেটা জামাত ইসলামের একটা এক্সিস্টিং মডেল আছে। আর বিএনপির মডেলটা অতটা কাঠামোবদ্ধ না হলে তাদের প্রোগ্রামগুলোতে অনেক ক্ষেত্রে বড় বড় নেতারা কন্ট্রিবিউট করে এবং তাদের কর্পোরেট হাউসগুলো কন্ট্রিবিউট করে, যেটা আপনি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে, যুক্তরাজ্যের ক্ষেত্রে খুবই একটা ওপেন পলিটিক্যাল সিস্টেম। এবং আপনি জানেন যে যুক্তরাষ্ট্রে একটা সিস্টেমে আছে যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি থাকে বড় বড় কর্পোরেটগুলো, যে কোন কোন দলকে আমি চাঁদা দেবো, কেন চাঁদাটা দেবো, আমার কি লাভ হবে, এটা তো স্পষ্ট, তো এটা তো সারা দুনিয়াতে প্রকাশ করে এবং তাদের দে হ্যাভ কমিটি, বড় বড়, আমি তো বললাম যে পলিটিক্যাল অ্যাকশন কমিটি থাকে, যে আমার পলিটিক্যাল লবিস্ট কে কে হবে, জাপানেও এটা আছে, যে কারা কারা আমার জন্য লবিং করবো, তাদেরকে আমি ফাইন্যান্স করবো। এরপরে আসে আরেকটা থার্ড যেটা হয়, যে কর্পোরেট ফাইন্যান্সিং, যেটা একটু আগে আমি টাচ করলাম, তৃতীয় যে মডেলটা, কর্পোরেট হাউস প্রমোট করবে, ফাইন্যান্স করবে। এটা বিএনপির ক্ষেত্রে এটা এস্টাবলিশড, হয়তো বা তারা স্পন্সার্ড বাই লেখে না, বাট বড় বড় ওনাদের নেতারা যারা আছেন, ও যে কথাটা বললো, মুশফিক যে কথাটা বললো, যে তাদের দলেও এরকম কর্পোরেট পিপুল আছে হু ক্যান কন্ট্রিবিউট। ফোর্থ যেটা হয়, যে সদস্যদের চাঁদা, এটা আমাদের আবারও জামাতের একটা মডেল এখানে আছে। বিএনপিটা আবারও একটু অ্যাবসোলিউট না, বাট অবস্ট্রাক্ট হলে আমরা জানি যে তারা চাঁদা দিয়ে, নেতারা তাদের ব্যবসাপাতি দিয়ে কন্ট্রিবিউট করে, অন্য দেশেও আছে। 5 নাম্বার কি হয়, যে রাজনৈতিকভাবে তহবিল সংগ্রহ করে, যেমন ইউকেতে, আমেরিকাতে ডিনার অফার করছে, বা কোনো ডিসকাশন অফার করে, ভিজিট অফার করে, ফটোগ্রাফি, ফটোশ্যুট করা যায় সেটা অফার করছে। বা আরেকটা এই প্রসঙ্গ ধরে আমরা বিরতির পর আপনার কাছ থেকে আলোচনা শুনবো। আমি নোট রাখলাম, সেটা আমরা আলোচনা শুনবো। সাদেক হোসেন সেলিম ভাই আসতে চাই, আপনার কাছে এই প্রশ্নটি আমি রাখছি, যে আসলে দেশ কোন দিকে যাচ্ছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচকদেরকে। দেশ ইনশাআল্লাহ ভালোর দিকেই যাচ্ছে, ভালোই আপনার দিকে যাবে, এবং ভালো দিকে যাওয়ার জন্য আমাদের যা যা ভূমিকা পালন করা দরকার আমরা তা ভূমিকা পালন করব। আমরা তো 15 বছর একটা আপনার নিষ্ঠুর স্বৈরাচার শাসকের জাতাকলের মধ্যে পিষ্ট হয়ে আমরা আপনার হাঁসফাঁস করছিলাম। সেখান থেকে আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আমরা একটা মুক্তি পেয়েছি। এখন একটা জাতীয় নির্বাচন হবে, জাতীয় নির্বাচনে জনগণ ভোট দেবে, ভোট দিয়ে তার মানে পছন্দের দলকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাবে, সেই দল জনগণের প্রতি কমিটমেন্ট করবে, সেই কমিটমেন্ট পালন করবে। আমরা তো এইভাবেই বুঝি আর কি। কিন্তু দেশটা আর একটু ভালো দিকে যেতে পারতো যদি আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তার আপনার উপদেষ্টা মণ্ডলীকে তিনি কার্যকর করতে পারতেন। তিনি উপদেষ্টা মণ্ডলীকে পছন্দ করেছেন শুধু চট্টগ্রামের এবং এনজিও ব্যাকগ্রাউন্ড। তো শুধু এনজিও ব্যাকগ্রাউন্ড এবং চট্টগ্রামের লোকদেরকে দিয়ে তো সারা রাষ্ট্র পরিচালিত হবে না। ডক্টর ইউনূস সাহেব একটা বিশাল ব্যক্তিত্ব, আপনার সারা বিশ্বতে জানি আপনার বাড়িও চট্টগ্রাম, আপনাকে তো না আমি সেটাই বলছি যে উনি আপনার ওনার দৃষ্টিভঙ্গি বিশাল, সারা পৃথিবীতে ব্যাপী ওনার দৃষ্টিভঙ্গি, কিন্তু বাংলাদেশের মানে ব্যাপারে ওনার দৃষ্টিভঙ্গিটা অনেকটা সংকীর্ণ। চট্টগ্রাম এবং এনজিওর ঊর্ধ্বে উনি উঠতে পারছেন না। চট্টগ্রামেও এনজিওর ঊর্ধ্বে উঠে উনি যদি ওনার মন্ত্রী পরিষদকে বা উপদেষ্টা মণ্ডলীকে আরও সাজাতে পারতেন, আরও কার্যকর করতে পারতেন, তাহলে আমরা মনে করতাম যে দেশটা আরও একটু ভালোর দিকে যাচ্ছে, প্রতিনিয়ত ভালোর দিকে যাচ্ছে। কিন্তু ভালোর দিকে যাওয়ার কোনো আপনার যে চেষ্টাটা, সেই চেষ্টাটা কিছুটা ঘাটতি আছে। তারপর আমরা আশাবাদী, যেহেতু আমরা একটা নির্মম স্বৈরশাসককে আমরা পরাজিত করেছি। যে ডিসেম্বরের নির্বাচন, এটি নিয়েও মনে হচ্ছে আপনাদের সংশয় কাটছে না সরকারের বক্তব্যের পরে। সরকার আর কিভাবে স্পষ্ট করবে? না দেখুন, আপনার সরকার তো আপনার ওই যে রমজানের মধ্যে যেরকমভাবে অফার করে, একটা কিনলে একটা ফ্রি, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, বুঝছেন না, বিভিন্ন প্যাকেজ, ছোট প্যাকেজ, মাঝারি প্যাকেজ, বড় প্যাকেজ, এত কথা তো বলার দরকার নাই। কথা স্পষ্ট ভাষায় বলবো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনিবার্য। এখানে সরকারের মানে বড় প্যাকেজ সরকার 6 মাসের মধ্যে বাস্তবায়ন করবে। সরকার কোনো একটা সরকার দেশে আছে বলেই তো মনে হচ্ছে না। একটা সরকার যে একটা আল্লাহর রাস্তায় চলতেছে, একটা সরকার যে দেশে আছে এটাই মনে করি। আমরা ডক্টর ইউনূস সাহেবের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন দেওয়া ছাড়া অন্য কোনো গত্যান্তর নেই। ওনাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে, এবং বড় প্যাকেজ বাস্তবায়ন করার মতো সক্ষমতা ডক্টর ইউনূস সাহেবের এই মন্ত্রী পরিষদ বা এই উপদেষ্টা মণ্ডলীর নেই। মানে বড় প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে? বড় প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে সেটাও আমরা বুঝতেছি না, আর প্যাকেজ বলতে কি বোঝাচ্ছে সেটা বুঝতেছি না। আমরা প্যাকেজ একটাই বুঝি, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনী কাঠামোকে পরিবর্তন করা, নির্বাচনকে কমিশনকে শক্তিশালী করা, নির্বাচন যারা কন্ট্রাক্ট করবে
করবে সেই রকম ডিসি এসপি এদেরকে আপনার শক্তিশালী করা এবং ওদেরকে মানসিকভাবে তৈরি করা এবং টিওনো এবং ওসিকে মানসিকভাবে তৈরি করা। মানে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি একটা নির্দেশ কিন্তু প্রধান সম্মানিত প্রধান উপদেষ্টা উনি বলেছেন ডিসেম্বর বিচারপতি শাহাবুদ্দিন আহমদ আনসারের একটা লাঠি দিয়ে সুষ্ঠু নির্বাচন করে ফেলেছেন 90 দিনের মাথায় এবং সসম্মানে উনি চলে গেছেন। যতদিন বাংলাদেশের ইতিহাস থাকবে বিচারপতি শাহাবুদ্দিনের নামটা ততদিন পর্যন্ত আমরা গণতন্ত্রের ইতিহাস স্মরণ করব। ডক্টর ইউনূস সাহেব এখন আর এইসব বড় প্যাকেজ ছোট প্যাকেজে না গিয়ে ওই এমসিকিউ পটসের মধ্যে না গিয়ে ওই বিদেশি নাগরিকদেরকে দিয়ে সংস্কার করার চিন্তা না করে শুধু উনি সংস্কারটা করুক, নির্বাচনটা যেন মানুষ নিজের ভোটটা নিজে দিতে পারে, যেটা গত 15 বছর পর্যন্ত দিতে পারেনি এবং আমরা সেজন্য উন্মুখ হয়ে আছি। আমরা মনে করি যে সমস্ত সমস্যা এবং সংকট মোকাবিলা করার জন্য একটা নির্বাচিত সরকার দরকার। একটা অনির্বাচিত সরকার যেমন সমস্যার সমাধান করতে পারছে না এবং আওয়ামী লীগের রেখে যাওয়া যে জঞ্জাল, এই জঞ্জালও পরিষ্কার করতে পারছেন না। আপনি যেমন চাঁদাবাজির কথা বলছেন, আমি অনেক চিন্তা ভাবনা করে এবং আমি অনেক খোঁজ খবর নিয়ে দেখছি যে চাঁদাবাজিটা যে হচ্ছে, এই যে বাস স্ট্যান্ডে চাঁদাবাজি, এই যে টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি, এই যে ফুটপাতে চাঁদাবাজি, এটা যদি আপনি রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা বন্ধ করে দেন এবং রাষ্ট্রীয়ভাবে যদি আপনি সিদ্ধান্ত নেন যে এই ধরনের চাঁদাবাজি হবে না, ব্যবস্থাপনা পরিবর্তন করেন, তাহলে পরিবর্তন হবে। রাষ্ট্রীয় মানে এখন সরকার কিভাবে এটা পৃষ্ঠপোষক করছে সেটা যদি বলেন। না, সরকারের যে মানে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো জায়গায় একটা চাঁদা উঠলে আমি একদম দায়িত্ব নিয়ে এবং আমি একেবারে নিশ্চিতভাবে বলতে পারি টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড এবং ফুটপাতের চাঁদার একটা অংশ পুলিশের কাছে যায়, একটা অংশ রাজনৈতিক দুর্বৃত্তদের কাছে যায়, আর একটা অংশ যারা চাঁদা তোলে তাদের কাছে যায়। টেম্পো স্ট্যান্ডে যে চাঁদাবাজিটা করে তার কাজটা কি হলো, টেম্পুদেরকে এটা সঠিক লাইনের লাইন দাঁড় করানো এবং বাই সিরিয়ালে একটার পর একটাকে ছাড়ার জন্য সে সেখানে পরিশ্রম করতেছে 2 টাকা বা 5 টাকা সর্বোচ্চ, হয়তো একটা টেম্পো থেকে। পুলিশ তো বলছে তারা ভালো হয়ে গেছে, তাহলে পুলিশের কাছে আবার টাকা যাবে কেন? পুলিশ ভালো হবে বাংলাদেশে এরকম কোনো আমি দৃষ্টান্ত পাচ্ছি না। পুলিশ ভালো হয়নি, ভালো হওয়ার কথা না, কারণ এটা তো স্বৈরাচারের পুলিশ, স্বৈরাচারের নিয়োজিত পুলিশ। এই স্বৈরাচারের নিয়োজিত পুলিশ দ্বারা আপনার সুষ্ঠু নির্বাচন, আপনার যেমন আশা করাটা আমাদের দুষ্কর, আপনার সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, সুষ্ঠু সামাজিক ব্যবস্থা নিশ্চিত করা দুষ্ট, এবং এই যে প্রশাসন যে এটা এই আপনি এইসব আসল জায়গায় হাত দিতে পারছেন না। আপনি শুধু এনজিও ব্যাকগ্রাউন্ডের লোকজনকে খুঁজে আপনি রাষ্ট্রীয় প্রশাসনে বসাবেন আর আপনার চট্টগ্রাম লোকদের বসাবেন, এটা তো হবে না। আমরা বারবার বলছি, অনুনয় বিনয় করে বলছি, করুণা ভিক্ষার মতো চাওয়ার মতো ওনার কাছে বলেছি যে আপনি উপদেষ্টা মণ্ডলীকে পরিবর্তন করেন। কেন বাংলাদেশের সমস্ত আপনার ছাত্র জনতা একত্রিত হয় নাই স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কি মিছিল করে নাই? আপনার জাতীয় নাগরিক পার্টির নেতারা কি বলে নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে পরিবর্তন করা দরকার? কেন শেখ হাসিনা যেটা বলছে যে আমি যেটা করেছি সেটাই সঠিক, আমি যাকে দায়িত্ব দিয়েছি সেটা ভুল হোক শুদ্ধ হোক আমি এটা পরিবর্তন করবো না। ডক্টর ইউনূস সাহেবও যদি এমন শেখ হাসিনার মতো উনি চিন্তা করেন যে না এটা পরিবর্তন করা যাবে না, উনি পরিবর্তন করে দেখুক না, সমস্যা তো নাই। পরিবর্তন করে যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে পরিবর্তন করার পরে দেশের আইন শৃঙ্খলাটা যদি উন্নতি হয় তাহলে আমাদের সমস্যাটা কোথায়, ওনার সমস্যাটা কোথায়, আমি এটা বুঝতে পারছি না। আপনি বলছেন যে পরিবর্তন করে যদি ভালো হয় তাহলে সেই পরিবর্তনকে আমাদের স্বাগত জানাতে হবে। অবশ্যই। যে সেলিম ভাই অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ মামুন স্যার আসতে চাই শুরুর দিকে যে আলোচনাটা আপনি করছিলেন যে আপনি অন্যান্য দেশের রাজনৈতিক দলগুলো কিভাবে অর্থ সংগ্রহ করে তার কিছু মডেলের কথা বলছিলেন। তার সূত্র ধরে আমার যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটি আবারও আপনার কাছে করছে। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো যে প্রক্রিয়ায় বা পদ্ধতিতে বা কূট কৌশল ব্যবহার করে যেভাবে অর্থ সংগ্রহ করে বা তার ফাইন্যান্সিং মডেল যেভাবে হয়, এটাকে আমরা একটা বাংলা মডেলই বলি। আসলে এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই সংস্কারের আয়োজন, আগামী নির্বাচনের মধ্যে দিয়ে এই বাংলা মডেলের কোনো পরিবর্তন হবে সেটি প্রত্যাশা করেন বা লক্ষ্য করেন? না, আমি সেই কথাটাই বলছিলাম যে আমাদের এখানে মানসিকতাটার প্রথম পরিবর্তন দরকার, যে একটা পলিটিক্যাল পার্টি কিভাবে চলবে তার তো একটা উপার্জন থাকতে হবে, কোনো একটা সোর্স থেকে ইনকাম আসতে হবে। তো আমি যে মডেলগুলোর কথা বললাম সর্বশেষ যোগ করে, যেহেতু সময়ের স্বল্পতা, যে একেবারে কাছের যে দেশ, ইভেন ভারতেও কিন্তু পোস্টার ছাপানোর টাকা দেয় সরকার, যে একটা ছাপানোর টাকা দিচ্ছে। বা ধরেন অন্য দেশে যদি আমি উদাহরণ দিই, যে ফ্রান্সে আপনার টেলিভিশন বা রেডিওর টাইমগুলো ফ্রি করে দেয়, যে আপনার এই সময়ে আপনি অন এয়ারে প্রচার করবেন। আপনার তার মানে কি রাজনৈতিক দলগুলোকে সরকারের এক ধরনের ফ্যাসিলিটেট করতে হবে। সেকেন্ডলি যে রাজনৈতিক দলগুলো যে পরিবর্তনটা করবে অর্থনৈতিক ব্যবস্থাপনার, সেটা সমাজকে অ্যাকসেপ্ট করবে। তো এটা অ্যাকসেপ্টেড মডেল, টাকা তুলবে, ব্যক্তিগতভাবে দিবে। এটাকে কতটা স্বচ্ছ করা যায় সেটা একটা দিক। দ্বিতীয় আর একটা দিক হচ্ছে যে রাজনীতি আমাদের এখানে রবিউল ভাই আসতেন, সেলিম ভাই প্রবলি ওনারা সিনিয়র, যে রাজনীতিবিদদের আমাদের এখানে একটা পেশা থাকতো, আর এখন হয়ে গেছে রাজনীতি পেশা, তারপরে আপনি ইনকামের জন্য আর কোনো সোর্স নেই আপনার। অর্থাৎ রাজনীতিবিদ না, রাজনীতিজীবী। টেম্পো স্ট্যান্ডে চাঁদাবাজি করবেন, আপনি টেন্ডার করবেন, আপনি দখলদারিত্ব করবেন, ওইটাই আপনার রাজনীতির বক্তব্য দেওয়ার মধ্যে ওইটা আপনার পেশা। অর্থাৎ ওটা আপনার ইনকাম এবং জীবনধারণ এবং রাজনীতি সব একটা পেশা। কিন্তু একটু যদি ইফ উই গো ব্যাক, ইভেন জিয়াউর রহমানের উদাহরণ যদি আমি দেই, ওয়ান অফ দি বেস্ট এক্সাম্পলস, যে উনি
পেশাজীবীদের নিয়ে যারা ভালো ওই সময় শিক্ষক, লয়ার, ডিপ্লোম্যাট, তাদেরকে নিয়ে কিন্তু উনি একটা পেশাজীবী শ্রেণীকে আনতে পেরেছিলেন বলে প্রথম দিকের বিএনপির নেতৃত্ব কিন্তু একটা সুশীল নেতৃত্ব তৈরি করতে পেরেছিলেন, যারা ওনার যে রাজনৈতিক 19 দফা থেকে শুরু করে এগুলো তৈরি করা, ইলেকশন ম্যানিফেস্টো এবং পরবর্তীতে সরকারে আসাতেও হেল্প করেছিলেন। সেই মডেলটা কিন্তু হারিয়ে গেছে, ওটা নাই। তার মানে যতদিন আপনার জীবন নির্বাহের জন্য রাজনীতি হবে আর যতদিন আবার রাজনীতি আপনার পেশা হবে, এটার থেকে বের হওয়া কঠিন। যে জায়গাটাতে আমার মনে হয় যে ইম্পর্টেন্ট যে জায়গাটা কাজ করা, সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যদি খোলাখুলি এই মডেলটা অ্যাকসেপ্ট করে যে এই মডেলটা নির্বাচন কমিশনকে ওটা অ্যাকসেপ্ট করাতে হবে, আরপিওতে ওই সংস্কারটা লাগবে যে এই ক্ষেত্র থেকে ইনকাম হলে এটা বৈধ, তার অডিট জমা দিতে হবে, আবার আরপিওতে অ্যামাউন্টও ইনক্রিজ করতে হবে, ভোটের ক্ষেত্রে সেটা ইনক্রিজ করতে হবে, প্রার্থীর ক্ষেত্রে ইনক্রিজ করতে হবে, পার্টির ক্ষেত্রেও করতে হবে, এটা একটা দিক। আর হচ্ছে যারা রাজনীতিবিদ এবং রাজনীতি কর্মী, তাদের একটা পেশা থাকতে হবে। থার্ড জিনিসটা ইম্পর্টেন্ট, যদিও আবার জামাতের উদাহরণটা আসবে যে পলিটিক্যাল ইকোনমি, তারা এক ধরনের সিস্টেম, ইবনে সিনা, বিভিন্ন কলেজ, বিভিন্ন কোচিং, তারা নিজস্ব ইনস্টিটিউশন ডেভেলপ করেছে। সো রাজনৈতিক দলগুলোকে চিন্তা করতে হবে যে পলিটিক্যাল ফাইন্যান্সিং কীরকম হবে। এটা এনসিপির ক্ষেত্রে যেমন, বিএনপির ক্ষেত্রে তেমন, সেলিম ভাইয়ের ক্ষেত্রে, সবার জন্য। এবং যদি এই তিনটা কাজ আমরা না করতে পারি, এটা হলো ফেয়ার এক্সপ্যান্স ফর দি পলিটিক্স, সেকেন্ড ওয়ান রাজনীতিবিদের পরিবর্তন, মানসিক অর্থাৎ পেশা এবং রাজনীতি ভিন্ন থাকবে, রাজনীতি হবে মানব সেবার জন্য, আমার ইনকাম সোর্স থাকবে। আর তৃতীয়ত হচ্ছে যে আপনার একটা পলিটিক্যাল ফাইন্যান্সিং সিস্টেম ডেভেলপ করতে হবে, যেখানে তার পলিটিক্যাল যে অ্যাক্টিভিস্ট তারা ওই সিস্টেমের মধ্যে আয় ইনকাম করবে। এছাড়া আপনার, এবং এটাই সময় এই সিদ্ধান্তগুলো। কিন্তু আমাদের এখানে একটু প্রশ্ন রাখি যে মামুন স্যার, সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনের যে আইন আছে, যে আইন দ্বারা রাজনৈতিক দলগুলো পরিচালিত হয়, নির্বাচনের সময় তার যে আয়বার হিসাব দিতে হয়, সেক্ষেত্রে যে কি হয় সেটা তো আমরা সহজেই অনুমান করতে পারি। কিন্তু এটি স্বচ্ছতা, জবাবদিহিতার মধ্যে আনতে গেলে যে ভয়গুলো রাজনৈতিক দলগুলো পায়, সেটি কি এই বাস্তবতায় নতুন করে তো এখান থেকে শুরু করা যেতে পারে? অবশ্যই। এখন প্রশ্ন হলো যে এটি প্রকাশ পেলে আসলে যে ভয়ের জায়গাটি, তারা ভাবে যে জনসমর্থন কমে যাবে, মানুষ ভাববে যে এতদিন ধরে এই দলটা এইভাবে অর্থ উপার্জন করেছে, এই ভয়গুলো নিয়ে কি আর বেশি ভয় পাওয়ার সুযোগ আছে? নির্বাচন আরপিও অনুযায়ী আপনি ঘোষণার আগে আপনাকে একটা স্টেটমেন্ট দিতে হয় প্রার্থী এবং দলকে, আবার নির্বাচন শেষ হওয়ার পরে আর একটা স্টেটমেন্ট দিতে হয়। এখন যে আমাদের এক্সিস্টিং আরপিও 2021-এ যেটা কারেক্টেড ভার্সন, সেখানে আপনি বলেন তো কোনো রাজনৈতিক দলের একজন প্রার্থীর যে আয়, সেটাও তো রিফ্লেক্টেড হয় না 300 আসন মিলে এই দলগুলোর মধ্যে। সো লেট আস হ্যাভ এ ফেয়ার পলিসি যে আপনি রাজনৈতিক দল 25 কোটি 50 কোটি এত টাকা খরচ করতে পারবে, কিন্তু তার হিসাবটা স্বচ্ছ হতে হবে, উৎসটা স্বচ্ছ হতে হবে। এই জায়গাগুলো নিয়ে কিন্তু ভাববার সময়। এবং আমি মনে করি যে এবার যখন সংস্কার প্রক্রিয়াটা আমরা এগিয়ে নেব, রাজনৈতিক দল নির্বাচনী ব্যয়, রাজনৈতিক দলের ব্যয়, নির্বাচনী ব্যয়কে ইনক্রিজ করা এবং সেখানে অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এনশিওর করা। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্যার। আলোচনা শুনবো শেখ রবিউল আলম ভাই, আসতে চাই। শুরুর দিকে একটু রনিমাই বিএনপি সম্পর্কে বলছিল যে ঈদের আগে, ঈদের পরে আন্দোলন, সেই জায়গা থেকে বিএনপি কতটা সাংগঠনিক ভিত্তি অর্জন করতে পারলো বা দেখাতে পারবে আগামী সময়ের নির্বাচনের রাজনীতিকে কেন্দ্র করে, এটি একটি প্রশ্ন। এটা একটু শুনে নিই, পর একটি প্রশ্ন। 17 বছর আন্দোলন করতে হয়েছে, 34টা ঈদ তো ফেস করতেই হয়েছে, তাই না? আগে পরে 17 বছরই তো ছিলাম, জি, হয় রাজপথে ছিলাম নতুবা কারাগারে ছিলাম, ছাত্রলীগের মধ্যেও ছিলাম না, জামাত হয়ে অথবা ধরেন বৈষম্য বিরোধী ছাত্র নেতা হয়ে ছাত্রলীগের মধ্যে ছিলাম না, হয় রাজপথে ছিলাম নতুবা কারাগারে ছিলাম। চেষ্টা করেছি, রণে ভঙ্গ দেয়নি, আপোষ করেনি, সমঝোতা করে রাষ্ট্র ভাগাভাগির নির্বাচন বিএনপি করেনি। ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য এবং শেখ হাসিনার মতো ফ্যাসিস্টের অবধারিত পতন নিশ্চিত করবার জন্য 17 বছর ধরে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে। হ্যাঁ, গণঅভ্যুত্থান ওইভাবেই হয়, রাজনৈতিক দল শুরু করে, অনড় থাকে, ঝুঁকি নেয়, প্রতিবাদ করে, প্রতিরোধ করে, সব শ্রেণী পেশার মানুষ এসে যুক্ত হয়। পৃথিবীতে গণঅভ্যুত্থান যা হয়েছে এইভাবেই হয়েছে, বাংলাদেশও তাই হয়েছে। জুলাইতে সব শ্রেণী পেশার মানুষ এসে আমাদের সাথে একত্রতা প্রকাশ করেছে, এক দফা হাসিনাকে যেতে হবে। কিন্তু শিক্ষার্থীরা তো বলছে তাদের সাথে সবাই একত্রিত হয়েছে। জনগণ বিচার করবে, শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, কিন্তু এই শিক্ষার্থী তো সেই দিন পাওয়া যায়নি। 17 বছর মানুষ যখন ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গিয়েছে, ভোট কেন্দ্রে গিয়ে দেখে ভোট দেওয়া হয়ে গেছে, বেরিয়েছেন শিক্ষার্থীরা, বেরিয়েছেন কি পেশাজীবীরা, আমরা প্রতিবাদ করেছি এবং সেটা আমাদের দায়িত্ব ছিল, বিকজ আমরা বড় পলিটিক্যাল পার্টি। এটা আমরা জাতির জন্য করুণা করিনি, আমরা দায়িত্ব পালন করেছি মাত্র। খুব ভালো কথা বলেছিলেন তিনি, আমাকে ভালো লেগেছে যে রাজনৈতিক দলগুলির ফান্ডিংয়ের ব্যাপারে যে কথা বলেছেন। দেখেন, একটা বাংলাদেশের রাজনীতিতে কিছু তো দুর্বৃত্তায়ন আছে, কারণ রাজনীতি যখন 53 বছর ধরে শুধু আন্দোলন হয়, আন্দোলন, প্রতিবাদ, প্রতিরোধ, এটাই যদি একটা দেশে চলতে থাকে, তখন অর্থ বলেন আর দুর্বৃত্ত বলেন তাদের একটা সুযোগ হয়ে যায় আন্দোলন কেন্দ্রিক রাজনীতি। আমরা সুষ্ঠু রাজনৈতিক চর্চা করতে পারিনি, এটা সত্য। 91, 96, 2001, 2008 পর্যন্ত মোটামুটিভাবে একটা গণতান্ত্রিক ট্র্যাকে আমরা আসছিলাম।
শুদ্ধ রাজনীতি করছিলাম, নির্দিষ্ট টাইমে নির্বাচন হচ্ছিল, জনরায়ের ভিত্তিতে ক্ষমতার পরিবর্তন হচ্ছিল। কিন্তু আওয়ামী লীগ আপনার 2008-এ ক্ষমতায় আসার পর থেকে 17 বছর অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকতে গিয়ে বাংলাদেশের রাজনীতিকে বেশি ঝুঁকিতে ফেলেছে। মনে রাখা দরকার, পরিচ্ছন্ন রাজনীতিবিদরা করবেন, দল করবেন, কিন্তু রাষ্ট্রকেও পৃষ্ঠপোষকতা দিতে হয়, গুলুমিকে সুযোগ করে দিতে হয়। সেখানেও ঘাটতি ছিল আমাদের, এখনো আছে। আরেকটা জায়গা আমি একটু খুব ভালো বলতে চাচ্ছিলাম আর কি। দেখেন, বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল, জনপ্রিয় রাজনৈতিক দল, তার বিরুদ্ধে কিছু মিডিয়া ট্রায়াল আছে। আমি একটা সংবাদ এটা একটু বলুন তো, এই মিডিয়া ট্রায়ালটা কিভাবে বিএনপির বিরুদ্ধে গেল? একটু আনি, বলুন। বড় নিউজ হচ্ছে বিএনপি নেতার ড্রাইভার এই কাজটি করেছেন। আচ্ছা, বিএনপি নেতার ড্রাইভারকে এই কাজটি বলতে বলেছেন? বলা তো হচ্ছে না যে মিস্টার রহিম, যে ড্রাইভারের নাম, তিনি এই অপরাধটা করেছেন। এভাবেও কিন্তু নিউজ করা হচ্ছে, সেটা দলের উপর চাপানোর একটা অপচেষ্টা। না, এটা তো গাছ ধরে তো তলায় তো যেতে হবে। না, প্লিজ, আগে তো গাছ ধরে তো তলায় যেতে হবে না। একটা ড্রাইভার ক্রাইম করেছে, তার পেশার ড্রাইভার, তিনি হয়তো আমার ড্রাইভার, তিনি কোথায় কি অপকর্ম যদি করে থাকেন তার জন্য সে দায়ী। কিন্তু আপনি যদি বলেন বিএনপির নেতার ড্রাইভার, তো ঠিক না, এটা তো এক ধরনের দল এবং ওই নেতাকে ট্যাগ করা হয়। দেখতে হবে সেই অপরাধের সাথে যদি করে থাকে সেখানে তদন্তে আবার আসে কিনা যে বিএনপির নেতার নির্দেশ ছিল, আপনি দায়ী দেবেন আমাকে। কিন্তু কোনো ড্রাইভার কোনো জায়গায় কোনো কাজ যদি করে, অন্যায় যদি করে থাকে, রাষ্ট্র তাকে গ্রেফতার করবে, ধরবে। বিএনপি নেতা ডিফেন্স তো করছে না, আইন আছে। এভাবে করা হচ্ছে না। আপনি বলছেন নামগুলো স্পষ্ট হোক না, এটা তো অনাকাঙ্ক্ষিত। এটা একটা দল এবং তার নেতাকে টেনে নিয়ে আসা একজনের অপরাধের সাথে, সেটা কাম্য নয়, সেটা বৈষম্য সৃষ্টি করে এবং বিতর্ক তৈরি করে। আরেকটা জায়গা আমি বলি, দেখেন, 17 বছর ধরে বিএনপি নেতা কর্মীরা এলাকা ছাড়া, অনেক ন্যায্য দাবিও তাদের আছে, তাদের সম্পদ অন্যরা দখল করেছে, উদ্বাস্তুর মতো হয়েছে, নিগৃহীত হয়েছে। অনেকে তার ন্যায্য অধিকার ফিরে পাওয়ার জন্য যখন গিয়েছে সেখানেও দ্বন্দ্ব হয়েছে এবং সেটা দখল বলে চালিয়ে দেওয়া হয়েছে। সেগুলিও কিন্তু বিএনপির উপর দায় অনেক সময় চলে এসেছে। বিভিন্ন জায়গাতে তো বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে, উপদলে বিভক্ত, নিজেরা তো সংঘর্ষ করছে, এরকম উদাহরণ তো রাজনীতিতে দ্বন্দ্ব সংঘাত পৃথিবীর সব জায়গায় আছে, দ্বিমত সব জায়গায় আছে। আওয়ামী লীগে নাই, বৈষম্য বিরোধী কয়েকদিন রাজনৈতিক দল করেছে, কয়েকটা মারামারি হয়ে যায়নি, ইতিমধ্যে হয়েছে। ব্যক্তি ইচ্ছা, রাগ, ক্ষোভ যেখানে আছে সেখানে এটা হয়। কিন্তু আপনি দেখবেন যে দল সেখানে কোনো ক্রাইমকে সমর্থন করে সে কিনা। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে রাজনৈতিক দল কিন্তু আপনার এই যেটাকে বলা হয় ক্রাইম, সেটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না, দমন করতে পারে না, প্রশ্রয়হীন করতে পারে, যে আমার রাজনৈতিক দলের কোনো প্রশ্রয় নেই। এটা দমন এবং সম্ভব হবে। দায়িত্ব হচ্ছে দমন এবং নিয়ন্ত্রণের সরকার এবং রাষ্ট্রের, যে কোনো ক্রাইম দমনের তাদেরই। আরেকটা কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের নতুন দলের মুশফিক বলছিলেন যে আমি এটাকে দোষের খুব দেখি না। আপনার যাত্রা যদি হয় হেলিকপ্টারে, ইফতার পার্টি হয় যদি 5 স্টার হোটেলে, আপনার সাথে যদি বর্ণাঢ্য ধনীদের সহযোগিতা থাকে, আপনি নাম প্রকাশ করলেও তাদের ক্ষতি হতে পারে, এটা যদি আপনার হয়, তাহলে যেটা হয়, স্যার ঠিকই বলছিলেন, নতুন বন্দোবস্ত হলো না, নতুন আপনার আঙ্গিক হলো না, নতুন প্রক্রিয়া হলো না, সেটাও গতানুগতিক প্রক্রিয়া হলো। আপনি নতুন বন্দোবস্ত চাইবেন, নিয়ে আসবেন মানুষের কাছে, আর গতানুগতিক ধারা রাজনীতি করবেন, প্রচলিত হয়, তাহলে হবে কি, জনগণের কাছে সেটা গ্রহণযোগ্যতা পাবে না। আরেকটা জিনিস ভালো হতো, যারা অর্থ দিয়েছেন তারা বলুক, উন্ডা বলুক, জাতীয় নাগরিক পার্টি বলুক যে আমাদের দলকে উন্ডা সমর্থন করেন, এবং যারা দিয়েছেন তারা বলেন যে নাগরিক পার্টি, যে রাজনৈতিক দলটি আসছে, আমরা তাদের সমর্থন করি, আমরা তাদের পাশে আছি, অর্থবিত্ত দিয়ে তাদের সময় হলে বলবে না। সেই জায়গাটা আমি তো বলেছি এটা প্রতিষ্ঠিত, সব দলেই আছে, কিন্তু উন্ডা যে মহত্ব, গুরুত্ব, অনিবার্য, ওনাদের দর্শন সব শ্রেণীর পেশার মানুষ লুফে নেবে, স্বাগত জানাবে, সমর্থন দেবে, জনমত হবে, নির্বাচিত হবে, সেখানে নতুন কিছু হবে না, প্রশ্নবিদ্ধই থাকবে। সেটাই হচ্ছে আমার কথা। অসংখ্য ধন্যবাদ মুশফিক সালিন। অনেকগুলো প্রশ্ন শেখ রবিউল আলম ভাই রেখেছেন, আমারও কিছু প্রশ্ন আছে। আলম ভাই যে প্রশ্নগুলো রেখেছেন সেখান দিয়ে আলোচনা শুরু হোক। মানে আমার শেষ পর্যন্ত মনে হলো যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলেছি, সেটা আমরা করছি না দেখে সেটা আমাদের নেতিবাচক বিষয়, কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা আছে তারা আসলে কি নতুন কিছু করবে কিনা, আগের মতোই চলবে কিনা, সেটা নিয়ে আসলে অন্যদের কোনো আলোচনা নেই। যেমন ধরুন আমাদের ফান্ডিং কোত্থেকে আসছে সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। দেখুন, এই যে দুটো কথা বলে নিচ্ছি আগের প্রসঙ্গে, সেটা হচ্ছে আমাদের যে ইফতার পার্টি হয়েছে, যদি এই ইফতার পার্টির ফান্ডিং এর ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি হয়ে থাকে, কোনোখান থেকে জোর জবরদস্তি করে চাঁদাবাজি করা হয়ে থাকে, এখন বাংলাদেশে গণমাধ্যম
মানে সম্পূর্ণ স্বাধীন একটা অবস্থায় রয়েছে। আমরা বলছি যে আপনারা তদন্ত করুন, আপনারা রিপোর্ট করুন, অনুসন্ধানের রিপোর্ট করুন, যদি বের করতে পারেন কেউ এটা করেছে আমরা দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব। সেকেন্ড বিষয় হচ্ছে বাংলাদেশে অন্যান্য রাজনৈতিক দলগুলো, বড় বড় রাজনৈতিক দল, বিএনপি গতকালকে করেছে তাদের অনলাইন যারা ক্যাম্পেইন করে তাদের সাথে ইফতার, আজকে তারা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ইফতার। 30 দিনের মধ্যে অন্তত 20 দিন বিএনপির বিভিন্ন ধরনের ইফতার রয়েছে। এই ইফতারগুলো তারা যেটা 20 দিনে করেন আমরা সেটা একদিনে করেছি, কেননা যাতে আমাদের ওই ভেন্যুর কস্টটা, একদিনে আমরা সব জায়গা কভার করেছি, ভেন্যুর কস্টটা যাতে আমাদের না হয়। তারপরেও আমরা গণচাঁদার ভিত্তিতে প্রতিদিন নেভি গলিতে আমাদের যে রূপায়ণ টাওয়ারে যে আমাদের অফিস রয়েছে তার পাশেই ইফতার করছি। এই জায়গায় পরের জায়গাটাতে সেই ব্যাখ্যা বিশ্লেষণ তো আছে, কিন্তু আপনারা তো বলছেন দল গঠনের আগেই যে আপনারা যে মডেল বা যে আদর্শিক প্রেক্ষাপটকে সামনে রেখে চলবেন, যেটা অন্য রাজনৈতিক দলগুলো যে ভুল করেছে সেই ভুলের পথে আপনারা হাঁটবেন না। কিন্তু এই যে অন্য রাজনৈতিক দলগুলোর কথা বলছেন যুক্তি হিসেবে, তাহলে কি হলো? আপনারা তো সেই পথেই যাচ্ছেন না। আমরা সেই পথে যেতে চাই না, আমরা চলছি, হোঁচট খাচ্ছি, হোঁচট খেয়ে আবার আমরা শিখছি। আচ্ছা, নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক, তিনি যখন উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করলেন, একমাত্র তিনি উপদেষ্টা যিনি তার ব্যাংক স্টেটমেন্ট তার উপদেষ্টা হওয়ার আগে কি ছিল পরে কি ছিল তিনি প্রকাশ করেছেন। জি, নাহিদ ইসলাম সেই এক্সাম্পলটা সেট করেছেন, আর কেউ করতে পারেনি। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যে ধারাবাহিক প্রোগ্রাম করে থাকে তাদেরও আসলে প্রকাশ করা উচিত। আমরা প্রকাশ করব, আমরা এখন কাজ করছি, আমরা বিভিন্ন বিশেষজ্ঞের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে পৃথিবীর বিভিন্ন দেশে কি কি এক্সাম্পল রয়েছে, সেগুলো করে আমরা আমাদের ফিনান্সিয়াল পলিসি প্রকাশ করবো। এবং আমরা আহ্বান জানাচ্ছি অন্যান্য সকল দল যাতে সেই তাদের কন্ট্রিবিউটর কারা সেটা তারা প্রকাশ করেন এবং তারা ব্যয় কোন খাতে হয় সেটা তারা প্রকাশ করেন। তাহলে হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে যে অভিযোগ থাকে, ধরেন অনেক দলের ক্ষেত্রে আমরা অতীতে শুনেছি হয়তো বিদেশ থেকে টাকা আসছে, কাউকে হয়তো এজেন্সি টাকা দিচ্ছে, কাউকে হয়তো দূতাবাস থেকে টাকা দিচ্ছে, এই ধরনের গুজব আমরা শুনে থাকি আর কি, সত্য মিথ্যা জানি না। তো সেইগুলো থেকে মানুষের মুক্তি মিলবে এবং এইটা প্রো পিপল রাজনীতিটা হবে। এবং আমরা চাচ্ছি একটা ক্রাউড ফান্ডিং এর বেসিসে রাজনীতিটা করতে, যাতে জনগণের কাছ থেকে আমরা এই অর্থ সংস্থানটা করতে। এবং আপনাদের পার্টিকে এবার আমার প্রশ্ন আসি, যে সেটি হচ্ছে যে আপনাদের পার্টিকে এখনো বিএনপি সহ অনেকেই বলেন যে যে বৈশিষ্ট্যে দলটি গঠন হয়েছে সেটি তার সাথে কিংস পার্টির একটা সম্পর্ক আছে, পাশাপাশি এটি একটি প্রশ্ন। এবং যারা আপনাদের সেই পয়সাওয়ালা স্টেক হোল্ডারের শুরুর দিকে আলোচনায় বলছিলেন, তারা কি আপনাদের শক্তি বা দলীয় শক্তি বা আপনাদের দলের সাথে যারা আছেন, যেটা গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যক্তিগত শক্তি ব্যবহার করে রাষ্ট্র বা সরকারের কাছ থেকে কোনো সুযোগ ভাগিয়ে নিচ্ছেন কিনা? দেখুন, এই মানে রিস্কটা সবসময় থাকবে যে তারা এটা করছেন কিনা। হ্যাঁ, কিন্তু এইটার জন্য আমরা মনে করি যে একটা মেকানিজম থাকা উচিত, গভর্নমেন্টের দিক থেকে একটা ওয়াচডগ হিসেবে সবসময় মিডিয়ার কাজ করা উচিত। এবং আমাদের দলের ভিতরে আমাদের চেষ্টা সবসময় চলমান যে এই ধরনের, মানে আমরা তো আসলে ফেরেশতাদের দল না, মানে আমাদের মধ্যে থেকেও কারো কারো এরকম এই যে কোনো রাজনৈতিক দলের ভিতরে এই ধরনের কারো আকাঙ্ক্ষা তৈরি হতে পারে, কারো লোভ তৈরি হতে পারে, সেটা চেক দেওয়ার জন্য আমরা দলের ভিতরে আমরা সতর্ক রয়েছি। এবং এখন পর্যন্ত আমরা বলতে পারবো যে মোটা দাগে আমাদের দলে এই ধরনের কোনো অপকর্ম আমরা দেখিনি। তারপরে যে জায়গাটা আসছি সেটি হচ্ছে কিংস পার্টির প্রশ্নটা, সেটা হচ্ছে কিংস পার্টি মানে আমাদের প্রথমত কিং তো আমাদের না, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস এই দলে আসবেনও বলেননি এবং তিনি ভবিষ্যতে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হবেন এরকম হবেন না, এটাও উনি বলে দিয়েছেন। সেকেন্ড বিষয় হচ্ছে এই সরকারে কি শুধুমাত্র মানে নাগরিক পার্টির কে প্রতি পছন্দ করেন এমন মানুষ আছে না? এই সরকারের বিভিন্ন উপদেষ্টাদের বিরুদ্ধে, এর বিরুদ্ধে না বলবো ব্যাপারে এই আলোচনা আছে না যে তারা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি, কিন্তু আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে, মুশফিক সালেহ, আপনাদের বিরুদ্ধে এই অভিযোগ আছে যে অন্যান্য দলের তৃণমূলে বা কোনো সংসদীয় এলাকায় জনপ্রিয় নেতাকে নানাভাবে ছলে বলে কৌশলে বুঝিয়ে রাজি করে আপনাদের দলে নিয়ে আসতে চাচ্ছেন, এই অভিযোগ আছে। মানে যদি এই আমি যদি ধরেও নেই যে এই কাজটা কেউ করেছে, আপনি ধরেন এটা নিশ্চিত, আপনি যদি একটা নতুন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল একটা সম্ভাবনাময় রাজনৈতিক দল, সেখানে যদি কোনো ধরনের নেতিবাচক কাজ ছাড়া, তাকে জোর জবরদস্তি, মানে ধরেন গোয়েন্দা সংস্থা তাকে জিম্মি করা ছাড়া, তাকে কোনো হুমকি দেওয়া ছাড়া তিনি যদি আগ্রহী হয়ে আসতে চান, সেটা তো আমি দোষের কিছু দেখছি না। এটা তো এটা স্বাভাবিক প্রক্রিয়া। বাংলাদেশে কি মানে বিএনপি আওয়ামী লীগের ভিতরে অনেক যায়নি? কিন্তু আমরা যেটা নিশ্চিত করব সেটা হচ্ছে ওই লোক চাঁদাবাজ না, ওই লোক এলাকার ভিতরে জনপ্রিয়, ওই লোক এলাকার ভিতরে সম্মানিত, ওইটুকু এনশিওর করেই আমরা আনবো। আমাদের এই রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় এমন অনেক রাজনীতিবিদ, আপনারা দেখছেন যে সে যে দল করতো সেই দলে সে রাজনৈতিক পদ পদবি পাওয়ার ক্ষেত্রে বা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে বঞ্চিত, বাট এলাকায় ভালো মানুষ বা জনপ্রিয়তা আছে, এরকম মানুষকে আপনারা খুঁজছেন? খুঁজলে তো সেই অভিযোগ তো ঠিকই আছে। মানে এরকম যদি বললাম তো, যদি নেতিবাচক না থাকে কোনো অভিযোগ তার বিরুদ্ধে এবং আমরা তাকে নেতিবাচক কোনো উপায়ে আমাদের দলে না ভিড়াই, তাহলে এতে আমি কোনো সমস্যা দেখি না। যেটি আমরা আবারও যেটা বলছিলাম যে আমাদের এই রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ার ভিতরে অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকতে চেয়েছেন, আমরা তাদেরকে নেইনি, কেননা তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।
আমরা এই নামের ভিতরে যাচ্ছি না। সেই নামগুলো কি প্রকাশ করবেন? আমাদের মনে হয় না এটা প্রয়োজন রয়েছে। এই জায়গায় আমি একটু শেখ রবিউল আলম ভাই ওনার একটা প্রশ্নের জবাব দিই, সেটা হচ্ছে উনি একটু ডিফার করি ওনার সাথে। উনি বলছিলেন যে গণ অভ্যুত্থান বিএনপি মানে নেতৃত্ব দিয়েছে, আমরা সামিল হয়েছি। আমার মনে হয় বিএনপির 15 বছর বা 17 বছরের সরকার বিরোধী আন্দোলনের যে লিগ্যাসি, সেটার প্রতি সম্মান রেখেই বলছি, এই মুভমেন্ট বিএনপি নেতাকর্মীরাও বিশ্বাস করে না হয়তো যে এটা তারা লিড দিয়েছে। সম্মুখ সারিতে বিএনপি এসে জড়িত হয়েছে, বিএনপি এসে যুক্ত হয়েছে, এবং বিএনপির গত 15 বছর, আমি বলছি ছোট করছি না, কিন্তু গত 15 বছরের অবদানকে। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে 2018 সালের নির্বাচন যখন হলো, মানে নিশিরাতের ভোট যেই হলো, তারপরে আসলে বিএনপি কেন ওই দুর্বার আন্দোলনটা গড়ে তুললো না? মানে গত বছর যেই নির্বাচনটা হলো, সেই নির্বাচনের পরে বিএনপির দুর্বার আন্দোলনটা কোথায় ছিল? বিএনপি তো আসলে প্রিপারেশন নিচ্ছিল 5 বছর পরে যে যে মুশফিক সালাম ভাই, এই প্রসঙ্গে আরো কিছু প্রশ্ন থাকলো, পরবর্তী পর্যায়ে আমরা শুনবো। আমরা প্রিয় একজন দর্শক আছেন, সেই দর্শকের প্রশ্ন নিয়ে রনিবের আলোচনা শুনবো। প্রিয় দর্শক কে আছেন, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমার নাম। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভাই বলুন। আমি এমএ বাতেন, আপনার অনুষ্ঠানটা আমি পছন্দের। এখানে যারা বিজ্ঞ আলোচনা, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠান পছন্দ করেন, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমার মনের মধ্যে একটা প্রশ্ন, যে আমি রাজনীতি করি না কিন্তু দেশ নিয়ে ভাবি। আমি একজন সিনিয়র সিটিজেন। আমি জানতে চাই যে এই রাজনীতির প্রেক্ষাপট বা শান্তি শৃঙ্খলাই হলো সবকিছুর পূর্ব শর্ত। তো এইখানে কিছুদিন আগে আমাদের এই যে ডামাডোলের মধ্যে 7,500 আধুনিক মারণাস্ত্র লুটপাট হয়ে গেল, 60,000-এর বেশি গোলাবারুদ গেল, এগুলা উদ্ধারের কোনো কথা নাই। তারপরে যারা বিগত সরকারের আমলে 50,000 লাইসেন্স দেওয়া হলো, তারা লাইসেন্স ক্যান্সেল করলো সরকার বাহাদুর, কিন্তু তারা একটা অস্ত্র জমাও দেয় নেই, তারা অবৈধভাবেই কাছে রাখছে। তাছাড়া ঢাকা এবং এর আশপাশে নারায়ণপুর, ময়মনসিংহে যে আলামত দেখতেছি, সশস্ত্র আরসা গোষ্ঠীর লোকজনের আনাগোনা এবং অবস্থান, এটা কিসের আলামত? আমি জানতে চাই জনাব, আপনার কাছে কি মনে হয় ভাই? আপনার কাছে আপনি তো আপনার ব্যাখ্যা বললেন, আপনার কাছে ছোট্ট প্রশ্ন, ছোট্ট করে শুনবো। আপনার কাছে এই আলামতের পিছনের ইঙ্গিত কি মনে হয়? আমি যেটা মনে করি যে একটা মানে আনরেস্টনেস সৃষ্টি করার জন্য, দেশে অস্থিরতা সৃষ্টির জন্য একটা বড় রকমের দেশীয় বা আন্তর্জাতিক এখানে প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের সাথেই থাকুন, যেহেতু আপনি শুরুতেই বলেছেন আমাদের অনুষ্ঠান আপনি পছন্দ করেন, নিশ্চয়ই আপনি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। রনিবে আসতে চাই, রেজাউল করিম রনিবে ভাই যেখানে শেষ করলো, দর্শক ভাই যেখানে শেষ করলো, যে একটা আন্তর্জাতিক চক্রান্ত তিনি তার দৃষ্টিভঙ্গিতে দেখছেন দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টি করা, এখান থেকে শুরু করে এরপর আরো কিছু প্রশ্ন আছে আপনার কাছে আমার। এটা ঠিকই। এখন আমাদের এখানে সবচেয়ে উদ্বেগজনক হারে জননিরাপত্তার প্রশ্নটি আসছে, বিশেষ করে নারী ধর্ষণের ব্যাপারটি কিন্তু আপনার বন্ধই হচ্ছে না। এটা লাগাতার টানা কয়েকটা ঘটনা এরকম ঘটতেছে। এখন এটা যদি বন্ধ না করা যায়, দেখেন সমাজে এটা বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানও কিন্তু বলছে, মানে আজকে মনে হয় বলছে, দেখেন বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী, তাদেরকে আপনি অনিরাপদ রেখে তো একটি দেশ গঠন করতে পারবেন না। তো আপনি যদি এটা মানে অতি দ্রুত নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনার কোনো কিছুই করতে পারবেন না। এটার জন্য আপনার যদি এখনকার যে আইন শৃঙ্খলার সেট আপ, এটাতে যদি না কুলায় না হয়, তাহলে আপনি ভিন্ন মডেলে যান। আপনি একটা স্পেশাল ফোর্স নামান, স্পেশাল একটা অপারেশন নামান, যেটা অপারেশন তো একাধিকবার হয়েছে না, শুধুমাত্র নারীদের নিরাপত্তার কথা চিন্তা করে গোয়েন্দা তৎপরতা সমন্বিত করে আপনি একটা স্পেশাল ফোর্সকে অ্যাক্টিভ করেন। কারণ এটা লাগাতার হচ্ছে, অনেকদিন যাবৎ হচ্ছে। এবং আজকে যেটা খবর হলো যে একজন শহীদের আপনার আত্মীয়কে, আপনার এই আত্মীয় ধর্ষণের শিকার হয়েছেন। পল্লবীতে একজন সাংবাদিক নারী ধর্ষণের শিকার হয়েছে। মানে কতগুলি বলবো, তো সব মিলে আসিয়ার কথা তো বলাই যাচ্ছে না, মানে এটা তো মানে বর্ণনা করা যায় না, নির্মম বেদনাদায়ক। তো ফলে এটা তো আপনার এই জায়গায় তো থাকতে পারে না। মেয়েরা আতঙ্কিত, তারা চাকরি করে, কাজ করে, বাইরে যায়। হ্যাঁ, তো আপনার সেক্ষেত্রে তো আপনার এটা ব্যবস্থা করতে হবে। আপনি প্রয়োজনে একটা স্পেশাল ফোর্স নামান শুধু নারীদের প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, জি, এটি আপনার প্রস্তাব। তাহলে এই জায়গাতে আমার প্রশ্ন হলো, এরপরে আমার যে প্রশ্নগুলো আপনার কাছে, সেটি হচ্ছে যে আমরা যেটা লক্ষ্য করছি যে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের এই প্রসঙ্গ নিয়ে, বাংলাদেশের বর্তমান প্রসঙ্গ, সংস্কার, নির্বাচনের প্রেক্ষাপট নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, আমরা দেখছি দুটি রাষ্ট্র অনেকগুলো বাংলাদেশের দিকে লাইট জ্বালিয়ে রেখেছে, একটি ভারত এবং আরেকটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর চীন কিছুই করছে না, একবার এদিকে যাচ্ছে, একবার সে দেখছে যে কোথায় কি হচ্ছে। এই প্রশ্নে তুলসী গ্যাবার্ডের যে মন্তব্য, তার প্রেক্ষাপটে আমাদের সরকার বা জনগণের যে
প্রতিক্রিয়া, সরকারের যে বক্তব্য, সব কিছু মিলে আপনি কি মনে করেন যে প্রশ্নটি রাজনৈতিক দলগুলো, সেলিম ভাই এবং আমাদের আলম ভাই, শেখ রবিউল আলম ভাই আলোচনা করলেন যে নির্বাচন আসলে কখন, এটি এখনও তারা স্পষ্ট না? দেখেন, প্রথম কথা হলো যে আমি যেটা এর আগের আলোচনা করেছি, আমরা একটা মাল্টি পার্টিজান সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছি। সেক্ষেত্রে কিছু সমস্যা হবে, কারণ আমরা একটা আওয়ামী সেটআপের মধ্যে ছিলাম। জি। এবং বিএনপি তো 15-17 বছর আওয়ামী লীগের হামলা মামলা এগুলো মোকাবেলা করতে করতেই ব্যস্ত ছিল। আদালতের প্রাঙ্গণে লাখ লাখ মানুষের জীবন কেটে গেছে। তো সে তো তার রাজনীতি বিকাশের সময়ই পায়নি, সুযোগই পায়নি। তো এখন অভ্যুত্থানের পরে রাজনৈতিক দলগুলোর সামনে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে নিজেদের রাজনীতি বিকাশের, একই সাথে বিনাশেরও। কারণ 5 তারিখের অভ্যুত্থানের মধ্য দিয়ে অভ্যুত্থানে কোনো রাজনীতি নেই, কিন্তু একটা স্পিরিট আছে। এবং কোন ধরনের রাজনীতি আমরা চাই না সেই ব্যাপারে জেনজি রায় দিয়ে দিছে। তারা ক্যাডার ভিত্তিক রাজনীতি চায় না, তারা এমন রাজনীতি চায় না যে আপনার রাজনৈতিক আদর্শের কারণে জনগণের গায়ে আপনি হাত তুলবেন। আপনার যত বড় মহান সেটি তো আছে দেশের মধ্যে আলোচনা, কিন্তু এই যে 3টা রাষ্ট্রের কথা বললাম, তাদের ফোকাসিং এর জায়গাটা কি হবে? আমি জাস্ট একটু রেসপন্স করি আধা মিনিট। তো ফলে কি চাই সেটা রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে হবে, এটা হলো বিকাশের সুযোগ একটা। ফলে এখন কি চাই এটা ঠিক করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি যদি না থাকে, স্বচ্ছতা যদি না থাকে, তাহলে জনগণের ট্রাস্ট তৈরি হয় না। এই যে আন্দোলনের অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যে একটা ঝগড়া দেখি না, কেন দেখি? কারণ এতদিন বিএনপি জামাত পরিচয়ে পিটায় মারা, হয়রানি করা একটা বৈধতার ব্যাপার তৈরি হয়েছিল। মানে আজিব জায়েজ, ছাত্রদল করে পিটায় মারো, শিবির করে মেরা ফেলো। তো এই যে একটা নর্মাল করে ফেলছিল এনিমি বানাইয়া, এইটা কেন গেছিল? এটা গেছিল এই কারণে এখানকার বৃহত্তর মিডল ক্লাস কমিউনিটির মধ্যে এমন একটা ন্যারেশনকে মেইনস্ট্রিম করা হয়েছিল যে উইদিন দ্য পিপল একটা এনিমি তৈরি করা হয়েছিল। এবং সাধারণ মানুষ কি মনে করছিল, এক অংশ, যে আচ্ছা ছাত্রদল মারতেছে মারক, ও শিবির মারতেছে মারক, আমারও তো মারতেছে না। এই যে এলিয়েনেশন, এই যে বিচ্ছিন্নতা, এইটা সমাজে ফ্যাসিবাদকে সামাজিকীকরণ করছে, রুটেড করছে, এবং ব্রুটালি মানুষের চরিত্রের মধ্যে এটা প্রভাব, এই নিষ্ঠুরতা। এই দেখেন পিটায় মায়েরা ফেলে, যখন মব যাকে তাকে পিটায় মায়েরা ফেলে। এখন এই যে আপনার গণপিটুনি, এর চেয়ে বিভৎস আর নাই একটা। এটা আমি এই টেলিভিশনের জনগণকে বলবো যে আপনারা যদি কোনো প্রপার অপরাধীকেও সাব্যস্ত করেন, আপনারা তার গায়ে হাত দেন না। আপনি হয়তো মনে করেছেন আপনি তো একটা থাপ্পড় দিচ্ছেন, না, 100 লোক মিলে 100 থাপ্পড় হচ্ছে তার গায়ে, ফলে সে মারা যাচ্ছে। ফলে আপনি হত্যা করতেছেন, কোনো প্রাণ হত্যার অধিকার কারণ নাই। আপনারা তাকে ধরেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকেন, তার হাতে দেন। আর এখন বাংলাদেশকে ঘিরে যেটা হচ্ছে, দেখেন ডক্টর ইউনূস সরকার সমস্ত ব্যর্থতার পরেও এটা সম্মিলিত অভ্যুত্থানের সম্মিলিত শক্তির সরকার। ফলে এখন আপনি সাউথ এশিয়ান একটা বাস্তবতায় দেখেন, সাউথ এশিয়ার 3টা দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, তাই না? 3টা দেশের প্রধানমন্ত্রীকে, ভারতের প্রধানমন্ত্রীর কথা শুনলেই মনে হইলেই, আমি সমস্ত পেশার প্রতি সম্মান রেখে বলছি, আমার কাছে মনে হয় গেরুয়া পাগড়ি পরে একটা লোক চায়ের ক্ষেত্রে নিয়ে দৌড়াচ্ছে। পাকিস্তানের এটা আপনার শাহবাজ, একটা লুটপাটের একটা কিং। এইবার এর পাশে আপনি ডক্টর ইউনূসকে এনে বসেন। সাউথ এশিয়ান যে সেট আপ, তার মধ্যে সবচেয়ে স্ট্রং, আমার মনে হয় সবচেয়ে ইতিহাসের সবচেয়ে স্ট্রং আপনার রাষ্ট্রপ্রধান সাউথ এশিয়ার মধ্যে আমরা এই প্রথম ডক্টর ইউনূসকে পাইছি। এটা গ্লোবাল পোস্টার বয়, আপনি তাকে কাজে লাগান। তাকে কাজে লাগানোর জন্য এখন এই যে তুলসী গ্যাবার্ডের যে বক্তব্য, সে বক্তব্যটা কোথায় দিছে? এনডিটিভিতে। কোথায় দিছে? ভারতের মিডিয়া, ভারতের সাংবাদিক। প্রশ্নগুলো কিভাবে করছে? প্রভুক করে করছে। এটা তার ওপিনিয়ন, এটা তার মতামত, এটা স্টেট ডিপার্টমেন্টের সিদ্ধান্ত না, যদিও সে একটা বড় দায়িত্বে আছে। না, সিদ্ধান্ত না, কিন্তু তিনি বলেছেন যে আসলে ট্রাম্পের সরকার এই বিষয়টি নিয়ে ভাবছেন, ট্রাম্পের সরকার সারা দুনিয়া চিন্তা করে। এখন দেখেন পৃথিবীতে আফগানিস্তানের যুদ্ধের পরে ওয়ার এন্ড টেররের কন্ডিশনটা চেঞ্জ হয়ে গেছে। ইসলামের বিরুদ্ধে অনন্ত যুদ্ধের এই ন্যারেশন আফগানিস্তানের পরে ওয়েস্টার্ন, মানে বিশেষ করে আমেরিকান পলিসি এবং ওয়েস্টার্ন পলিসিতে পরিবর্তন আসছে। কিন্তু 2টা দেশ ইসলামোফোবিয়া, মানে ইসলাম বিদ্বেষের হাব হিসাবে এখনো গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে রয়ে গেছে। একটা হলো ইসরায়েল, আর একটা হলো ইন্ডিয়া। এবং এইটা আবার 2টা জানের দুস্থ। ফলে আমাদের যেটা দরকার, ভারতের এই যে আপনি যেটা বললেন যে আপনার এই যে অস্থিরতা বাংলাদেশকে কেন্দ্র করে, এখানে ইসলামোফোবিয়া একটা বড় প্রচারণা, এবং ইন্ডিয়া তো আপনার মিস ইনফরমেশন একটা ইন্ডাস্ট্রি হিসাবে সারা দুনিয়াতে বিখ্যাত। আপনার মাইক্রোসফটের জরিপে 1 নাম্বার ভুয়া তথ্য উৎপাদনকারী দেশ হিসাবে সাব্যস্ত হয়েছে ভারত। সো এরকম একটা দেশ থেকে যখন বাংলাদেশের বিরুদ্ধে, এখানে এই অভ্যুত্থানটা হলো গণতন্ত্রের পক্ষের সমস্ত শক্তির অভ্যুত্থান। এই অভ্যুত্থানের কর্তা সত্তা প্লুরাল, বারবার বলছে, এটা নিয়ে ঝগড়া করার কিছু নাই। এটার ক্রেডিট দাবি করবে শুধুমাত্র শহীদ। ঝগড়া তো চলছে, আরো বাড়ছে ভাই। শুধু শহীদরা দাবি করবে, কোনো জীবিত লোক যদি ক্রেডিট দাবি করে সে অভ্যুত্থানের শত্রু, কথা পরিষ্কার। এখন তাহলে যেটা হইলো আপনার এই অভ্যুত্থানের পরে আপনি কি করবেন? আপনি একটা দেশ গঠন করবেন, সেখানে ভারতকে আপনার মোকাবেলা করতে হবে। এই ভারত আপনার 54 বছরের পরীক্ষিত শত্রু, এখন সে তো আপনার বিরুদ্ধে চায়ের মুখে প্রচারণা চালাবেই।
সেটার জন্য আমাদের ডায়াসপোরা কমিউনিটি, সরকার, নাগরিক, রাজনৈতিক পার্টি সবগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। এই পর্যায়ে শুধু আমার এই প্রশ্নের উত্তরটা আপনি এক লাইনে দেন। এই মুহূর্তে বহির্বিশ্বে বাংলাদেশের বন্ধুকে? বাংলাদেশের বন্ধু সবাই এই মুহূর্তে, কোনো শত্রু নাই। বাংলাদেশের সবাই শত্রু, আবার সবাই বন্ধু। সবাই বন্ধু, সবাই শত্রু, রাইট। কারণ হলো রাষ্ট্রের ধারণাই এটা, একটা সার্বভৌম রাষ্ট্র, 1 মিনিট শেষ করতে দেন, একটা সার্বভৌম রাষ্ট্র এনিমি পারসেপশনের উপর হয়, বন্ধু পারসেপশনের উপর হয় না। কিন্তু আপনার একটা গ্লোবাল পোস্টার বই আছে ডক্টর ইউনূস, তাকে কাজে লাগে আপনি কি করবেন? ভারতের এই যে মিস ইনফরমেশনের বিরুদ্ধে আমাদের যুদ্ধটা আপনার অনেক সহজ হয়েছে কিভাবে দেখেন। সমস্ত রাজনৈতিক দলগুলো মিল্লা যে একটা ছবি, ওটা বাংলাদেশের ইতিহাসে একটা অন্যতম সেরা ছবি, ওই যে ভারতের মিস ইনফরমেশন। আপনার তো আমি শেষ করি এখানে বলে যে তাহলে এই যে ইসলামোফোবিক একটা ইন্ডাস্ট্রি ইন্ডিয়া এবং ইসরায়েল টিকায় রাখছে, আপনি দেখেন আজকে গাজার অবস্থা কি, তাকানো যায় না, টুইটার ফেসবুক ব্যবহার করা বন্ধ করে দিচ্ছে, এই দৃশ্য দেখা যায় না। হ্যাঁ, এবং তারা একে আরেকজনকে ফ্যাসিলিটেট করে। ফলে আমি মনে করি হিন্দুত্ববাদী এই আগ্রাসন এবং ইসলামোফোবিয়া একটা গ্লোবাল সমস্যা, এবং তারা বিভিন্ন দেশে গুপ্ত হত্যায় নিয়োজিত, সেটা কানাডা, আমেরিকা এগুলো ভালো করে জানে। এই ইন্ডিয়া কি বললো, বাংলাদেশে এখানে কত বড় জঙ্গি উত্থান হয়েছে, এটা নিয়ে গ্লোবাল কমিউনিটি এত স্টুপিড না যে এটা নিয়ে তারা নাচানাচি করবে। কিন্তু ডেফিনেটলি আমাদের দায়িত্ব আছে, যেটা আজকেও আলোচনা হয়েছে, রাজনৈতিক দলগুলো বলছে যে হ্যাঁ আমরা একটা ইসলামী মূল্যবোধ বা এখানে 15 বছরের মধ্যে ঐক্যমত্য থাকবে। 15 বছরে আপনার আলেম ওলামাদের উপর যে বড় নির্যাতন হয়েছে, কিছু প্রশ্ন থাকলো, পরবর্তী পর্যায়ে থাকুক না, পরবর্তী পর্যায়ে আলোচনার জন্য থাকুক। জি, এই যে ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনি যে ঐক্যটা শো করলেন, সেটাকে আপনি আরো শক্তিশালী করেন। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ফয়েজ ভাই আসতে চাই, দর্শক যে প্রশ্নটি করলেন যে আসলে এটি খুব গুরুত্বপূর্ণ, যে থানা থেকে যে অস্ত্রগুলো লুট হলো, সেটি আমরা কয়েকটি অভিযান দেখলাম, যে কয়েকটি অভিযানের মাধ্যমেও কিন্তু সেই অস্ত্রগুলো, কিছু অস্ত্র উদ্ধার হয়েছে কিন্তু পরিপূর্ণভাবে সেটি হয়নি। পালাতে যারা অভিযুক্ত ছিল তারা পালালো, কিভাবে তারা পালালো, যাদের নামে মামলা হয়েছে তাদের গ্রেপ্তারের প্রসঙ্গগুলো আছে। সেই জায়গাতে যিনি সম্মানিত দর্শক ভাই ফোন করলেন, তিনি বললেন যেটি প্রশ্ন আকারে, যে কোনো দৃশ্যমান অগ্রগতি যেটা দেখে নাগরিকের মনে একটা স্বস্তি তৈরি হবে, যে আসলে কোনো ধরনের উগ্রতা, কোনো ধরনের বিশৃঙ্খলা, অরাজকতা এই পরিস্থিতি তৈরি হবে না, কিন্তু সেটি তিনি দেখতে পারছেন না। এই জায়গাতে সরকারের পক্ষ থেকে যে ভূমিকা, এই জায়গাতে একটা ঘাটতি তো দর্শকই লক্ষ্য করেন। সরকারের মধ্যে থেকে আপনার কাছে কি মনে হয় কোনো ঘাটতি আছে? দেখুন, ওই দৃশ্যমান বিষয়টা কি, দৃশ্যমান দুই রকম হয়। একটা হচ্ছে যে আপনি বিরতির আগে যখন আমাকে বলছিলেন যে চাঁদাবাজির অভিযোগে কেউ গ্রেফতার হয়েছে কিনা, একজনও হয়েছে কিনা, তো আমি আপনাকে বলছিলাম আমার কাছে যদি আপনি প্রশ্নটা আগে করতেন, তো আমার সৌভাগ্য এর মধ্যে একটা বিরতিতে গেছেন, আমি উত্তর সংগ্রহের চেষ্টা করছিলাম। জি, আপনি যদি গত শুধু 3 দিনে দেখেন, এই ঢাকা শহরে কমপক্ষে 20 জন গ্রেফতার হয়েছে বিভিন্ন এলাকায়, ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে। অস্ত্র উদ্ধারের যে কথাটা বলছেন, বিপুল সংখ্যক অস্ত্র উদ্ধার হয়েছে, এখনো উদ্ধারের কিছুটা বাকি আছে। জি, এবং আপনি এই দৃশ্যমান বলার মধ্যে দিয়ে মুশকিল হয় কি, ধরেন একটা জায়গায় একটা সংঘবদ্ধ অপরাধী গ্রুপ একটা ঘটনা ঘটিয়েছে, আপনি মানে আমি নিজে, আমার তো সাংবাদিকতার একটা অভিজ্ঞতা আছে, বা বাংলাদেশের গণমাধ্যমগুলি মানুষকে যে জিনিস দেখাতে অভ্যস্ত বা যে জিনিস নিজেরা চায়, এই যে ধরুন এই রাজনৈতিক বিতর্ক, এটা গণমাধ্যম পছন্দ করে। আসলে এই বিএনপির মধ্যে বা এনসিপির মধ্যে এত দূরত্ব নাই যতটা গণমাধ্যমে দেখা যায়, তো এটা পছন্দ করে। এভাবে উপস্থাপন করলে আপনার দর্শকের কাছে মনে হয় আপনি একটু বেশি পৌঁছাতে পারেন, কিন্তু আবার সেটি আপনার মন্তব্য তো থাকতে পারে, সেটা অসুবিধা নাই, কিন্তু পরস্পরকে উদ্দেশ্য করে যখন কথা বলে সেটাও কি মিডিয়া, আমি এখনো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলাপ, সেটা একদম সৌহার্দ্যপূর্ণ বাহাস, নিজেদের নিজ নিজ রাজনৈতিক স্বার্থ এবং অডিয়েন্সকে টার্গেট করে বলা ছাড়া কিছু মনে করি না, এখন পর্যন্ত না। বাংলাদেশের কোনো রাজনৈতিক দলের মধ্যে এখন পর্যন্ত বিএনপি আর আওয়ামী লীগের মতো সাংঘর্ষিক অবস্থার আশেপাশেও যায়নি। না, তাহলে যে দলগুলো বলছে মিডিয়াতে বললে তো মিডিয়াতে প্রচার হবে, তাহলে তারা কি বলে যে তাদের মধ্যে একটা বিপরীত অবস্থা আছে, তাদের মধ্যে গণতন্ত্র আছে, সেটা প্রকাশ করার জন্য এটা বলে। আমরা হচ্ছে এটা বাই প্রোডাক্ট প্রশ্নে চলে যাচ্ছি, সেখানে না গিয়ে যদি বলি, তো ধরুন একটা সংঘবদ্ধ অপরাধ চক্রে একটা ঘটনা ঘটিয়েছে, এইটা যতটা না আলোচনা হয়, সেই ঘটনায় যে 3 জন অ্যারেস্ট হয়েছে, 4 জন অ্যারেস্ট হয়েছে, এই আলোচনাটা কম হয়। মানুষকে মানে এটা একটা প্যাটার্ন, এটা আপনার দোষ বা আমার ব্যর্থতা, বিষয়টা এরকম একটা প্যাটার্ন। সুতরাং দৃশ্যমান বলতে অনেক সময় এই জিনিসগুলি হারিয়ে যায়। আচ্ছা, এটা গেল যেমন একটা সংকট। আরেকটা সংকট হচ্ছে, ধরুন রাজনীতি করার কিছু সুবিধা আছে। ধরুন সেলিম ভাই বললেন যে কি সরকার যে আছে এটা মনে হয় না। এটাকেও যদি আমি আপনি দৃশ্যমান শব্দটার সঙ্গে যদি আলোচনা করি, তাহলে দৃশ্যমান না হয়তো, কিন্তু আপনি সেলিম ভাইকে জিজ্ঞেস করে দেখেন না, সেলিম ভাই এই রমজানের 1 রমজান থেকে শুরু করে 19 রমজান মনে হয় শেষ হল,
একটা দিনও কি একাধিক ইফতারের অনুষ্ঠান, রাজনৈতিক ইফতার, এগুলির বাইরে থাকতে পেরেছেন? সেলিম ভাইকে যদি আমি বলি যে গত বছর, গত রমজানে একই সময় ওনার রাজনৈতিক ব্যস্ততা কেমন ছিল, বা রবিউল ভাইকে যদি বলি যে আপনি ছিলেন জেলে, আপনার বিরুদ্ধে কতগুলি মামলা, সেগুলি কি এখন ফাংশন করছে? আপনাকে পালিয়ে বেড়াতে হচ্ছে? আমি যদি বলি যে সরকার নাই, এর একটা দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশের প্রায় ধ্বংস হয়ে যাওয়া ব্যাংকগুলো ঘুরে দাঁড়িয়েছে, এটা হচ্ছে সরকার নাই এর একটা নমুনা। আমি যদি বলি যে বাংলাদেশের 10 মাস বা তারও বেশি সময় পরে বাংলাদেশের মূল্যস্ফীতি 10%-এর নিচে নেমে এসেছে, তাহলে এটাই হচ্ছে সরকারের ব্যর্থতার একটা, বা সরকার নাই এটার একটা নমুনা। তাহলে কি এগুলি কে চালাচ্ছে আসলে, কিভাবে হচ্ছে এখন? বা আপনি যদি দ্রব্যমূল্যের জায়গাটা আলোচনা করেন, নাগরিকদের মধ্যে যে আলোচনা, সরকারের দিক থেকে এই বিষয়ে খুব বেশি আলোচনা করার কিছু নেই। সরকারের কাজই হচ্ছে মানুষের স্বস্তির জন্য এই কাজগুলি নিশ্চিত করা। এই কাজগুলি স্বস্তির জন্য নিশ্চিত করার পর সেগুলি নিয়ে প্রচুর বয়ান তৈরি করবে, সেগুলি নিয়ে প্রচুর কথা বলবে একটি দলীয় সরকার। দলীয় সরকার, কারণ সেলিম ভাই যদি একটা অর্জন করেন বা রবিউল ভাই যদি একটা অর্জন করেন, সেই অর্জন তার নাগরিকদের সামনে তুলে ধরতে হয়, বিকজ ভবিষ্যতে তার রাজনৈতিক চিন্তা আছে, ওনাকে নির্বাচনে জিততে হয়, ওনার পারফরমেন্সটা শো করতে হয়। এই যে সরকার এক্সিস্ট করে এখন, এই সরকারের না কোনো সাকসেস নিয়ে ঢোল বাজানোর ব্যাপার নেই। আপনি আমাকে প্রশ্ন করলে যেই জায়গাগুলিতে আমার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন, আমরা মনে করি আমাদের সরকারের সেই জায়গাগুলিতে কাজ করা দরকার। কি কি সাকসেস আছে, কি কি এগুলি সাকসেস এখানে এই সরকারের আলোচনার উপলক্ষ নয়। ব্যর্থতার যে জায়গাগুলি আছে সেগুলি আপনি ধরে দিচ্ছেন, সেগুলি গ্রহণ করবে, সেগুলি সার্বিকভাবে আলোচনা করবে, সেগুলি ওভারকাম করার বিষয়, এটা হচ্ছে বিষয়। সো সুতরাং যদি মনে করেন যে কেমন সরকার আছে, আমি আপনাকে বলবো এমন একটা সরকার আছে যে সরকার যে কাজগুলি পারছে। ধরুন উপদেষ্টা পরিষদ নিয়ে উনি একটা মন্তব্য করেছেন, জি, একটা অন্তর্বর্তীকালীন সরকার বা এই ধরনের প্যাটার্নের গভর্নমেন্ট যখন তৈরি হয়, উনি এরকম মানুষ দিয়েই তৈরি করবেন যাকে দিয়ে উনি ফাংশন করতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কিন্তু সেলিমের প্রশ্ন হলো সেই ফাংশনটা হচ্ছে, তারপরেও যখন নাগরিকদের নানান দাবি আসে, নাগরিকদের দাবি, সেই ফাংশনটা হচ্ছে কিনা সেলিম ভাইয়ের প্রশ্ন তো না শুধু, আমি তো আপনার সকল প্রশ্নের এই জবাব দিলাম। ফাংশন হচ্ছে না একেবারে, এই জন্য ব্যাংকগুলি ঘুরে দাঁড়িয়েছে। ফাংশন করছে না একেবারে, সেই জন্য আমার মূল্যস্ফীতি কমে এসেছে। এগুলি ফাংশন না হওয়ার লক্ষণ কি? না, তাহলে কিছু কিছু অ্যাচিভমেন্ট, সেটা তো আমরা বলছি ফয়জ ভাই, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি, ডোল পিটানোর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আপনার এখানে শুরুতেই আমরা ধরুন সপ্তাহে আপনি থানায় পুলিশ আনতে পারেননি। না, আমি সেটাই বলছি, আমাদের প্রশ্নটা কিন্তু ওই জায়গায় ফয়জ ভাই, পুলিশকে ডেকে সেই উৎসাহ দিতে হচ্ছে যে আপনারা এমন ভাবে কাজ করুন যাতে নাগরিকরা এটা বিশ্বাস করতে শুরু করে যে আপনি আগে ভুল মানুষ দ্বারা পরিচালিত হয়ে ভুল কাজ করেছেন, এখন আপনার ভালো কাজ দিয়ে মানুষকে বুঝিয়ে দিন আপনার পুরনো পরিচয়, পুরনো রেকর্ড যেন মানুষ সেই কাজ করতে গিয়ে, আইন প্রয়োগ করতে গিয়ে নিজেরা কোথাও কোথাও মার খাচ্ছে, পুলিশ তো নিজে শারীরিক আক্রমণের শিকার হচ্ছে কোথাও কোথাও। এই বাস্তবতার যে ডিলেমা, হ্যাঁ, এই ডিলেমাটাকেই ওভারকাম করতে হচ্ছে সরকারকে, এই ডিলেমাকে মোকাবেলা করতে হচ্ছে সরকারকে। এবং আমি বিশ্বাস করি সকল রাজনৈতিক গণতান্ত্রিক শক্তি সরকারকে এই জায়গায় সহযোগিতা করছে। একটা সেকেন্ড বলুন, আপনি কি এই বাংলাদেশে কখনো কল্পনা করেছেন যে থানা থেকে পুলিশের ওসি, ওই থানার ওসি অ্যারেস্ট হয়ে যাবে? তার মানে কি, একটা বাহিনীকে আপনি কোন জায়গায় শেষ করে দিয়েছেন? আপনি সবগুলি প্রতিষ্ঠানকে ধ্বংসের চূড়ান্ত জায়গায় নিয়ে গেছেন। আপনি সেই জায়গা থেকে ফাংশন করানো কতটা চ্যালেঞ্জিং, এটা আমরা যতটা না বুঝি তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল পার্টিগুলি বোঝে। পলিটিক্যাল পার্টিগুলি যত কথাই বলুক না কেন, পলিটিশিয়ানরা যত কথাই বলুক না কেন, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা ওনাদের অনেক। এই সরকার বারবার বলছে, এই সরকার বলছে আমাদের অভিজ্ঞতার অনেক ঘাটতি আছে। অভিজ্ঞতার যেখানে ঘাটতি সেখানে আলাপ আলোচনা হচ্ছে, রাজনৈতিক দলগুলি সহযোগিতা করছে, এগুলি নিয়ে বড় ধরনের কোনো সংকট নেই। কিন্তু কখনো কখনো বলতে গিয়ে যখন আমরা এটা বলতেই হয়, যদি প্রফেসর ইউনূসকে আপনি শেখ হাসিনার সঙ্গে তুলনা করে ফেলেন, এইটা ঠিক বলার পরপরই আপনি নিজে চিন্তা করে দেবেন ঠিক বলছেন কিনা। জি, ফয়েজ আহমেদ ভাই অসংখ্য ধন্যবাদ। আসতে চাই সাদাত হোসেন সেলিম ভাই, আপনার আলোচনার সূত্র ধরে ফয়েজ ভাই বলছিলেন, তার প্রেক্ষাপটে আপনি কি বলবেন? এর আমার কয়েকটি প্রশ্ন আছে আপনার কাছে। না, আমি প্রথমে বলতে চাই যে উনি বলছেন যে গত 3 দিনে মানে 20 জন আপনার মানে চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে ঢাকা শহর থেকে। ঢাকা শহরে, কিন্তু ওই 20 জন চাঁদাবাজ কিন্তু 20 ঘন্টা জেলে থাকেন না, 20 ঘন্টার মধ্যে জামিন পেয়ে বেরিয়ে যান। কারণ তাদেরকে এমনভাবে মামলা দেওয়া হয় তারা যেন জামিন পেয়ে বেরিয়ে আসতে পারে, আবার চাঁদাবাজি করতে পারে, আবার যেমন পুলিশকে ভাগ দিতে পারে। ওই মামলাটা ওইভাবে সাজাচ্ছে, বুঝছেন না? এটা বাস্তবিক কথা। এবং যে কথাটা আমরা বলি, আমরা একটা জায়গায় বলি যে অর্থমন্ত্রী যিনি আছেন, অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, তিনি তার জায়গায় সফল না হলে
পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের ঢাকা শহর হলো যে সবচেয়ে দূষিত শহর। সেই দূষিত শহরের ব্যাপারে কি পরিবেশ উপদেষ্টার কোনো কার্যক্রমকে আমরা চোখে দেখছি? হর্নের জ্বালায় আমরা বাসা থাকতে পারছি না, সেখানেই কোনো ইয়ে করতে পারছি? এই যে সিম কদিন আগে আমার মোবাইলটা হ্যাক করে নিয়ে চাঁদা মানে বিকাশের টাকাটা দাবি করছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশের মধ্যে এইভাবে আপনার মুড়ি মুরগির মতো সিম বিক্রি করা হয় না। আমরা যখন বিদেশে যাই, আমরা বিদেশে আমাদের পাসপোর্টের বিপরীতে আমরা একটা সিম নিই, তাহলে কোনো জায়গায় তো হাত দিতে পারে নাই। বর্তমান সরকার উপদেষ্টারা এমন উপদেষ্টা আছেন যারা বাংলাদেশের পরিবর্তনের সাথে গত 5-10 বছর ছিলেন না, তারা বিদেশে আরামায় এসে জীবনযাপন করেছেন এবং বিদেশ থেকে এসে 4 দিন পরে শপথ গ্রহণ করেছেন। আমরা ওটার বিরুদ্ধে বলছি এবং বলে যাব। আমরা স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছি এবং বলে যাব। স্বাস্থ্যমন্ত্রী একেবারেই একদম মানে কোনোভাবেই আপনার জনগণের স্বাস্থ্য খাতের উন্নতির জন্য গত 7 মাসে কোনো কিছুই করে নেই। দালাল ছাড়া এখনও কোনো সরকারি হাসপাতালে চিকিৎসা ভর্তি করা যাচ্ছে না। প্রত্যেকটা চিকিৎসার মানে বড় বড় যারা সরকারি প্রতিষ্ঠান আছে, মানে আপনার মেডিকেল কলেজ আছে, প্রত্যেকটা মেডিকেল হাসপাতালের যন্ত্রপাতি অচল হয়ে পড়ে আছে, সেখানে অচল করে রাখছে, কারণ যেহেতু বাইরের থেকে তারা ডায়াগনোসিস করতে হবে। এইসব জায়গায় যদি এই 7 মাসে যদি ওনাদের রুটিন কাজে হাত দিতে পারতো, তাহলে আমরা ডক্টর ইউনূস সাহেব কিন্তু গর্ব করি, আবারও করব। কিন্তু ওনার উপদেষ্টা কাউকে আমরা এই অর্থ উপদেষ্টা ছাড়া, এমনকি আইন উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে বলেছি যে দেখুন, বাংলাদেশে আইনের এত জট, মামলার এত জট, ফৌজদারি মামলার এবং আপনার দেওয়ানি মামলা এত জট, আপনি ইচ্ছে করলে দেওয়ানি মামলাটাকে কমন একটা ব্যবস্থা করেন না। আপনি এমন একটা ইয়ে করেন যে 20 বছরের পুরনো যে মামলাগুলো, এগুলো 3 মাসের মধ্যে সমাপ্ত করতে হবে। আপনারা কিছু একটা দেখান, করান। আপনার ঢাকা শহরে যানজটের শহর, প্রচণ্ড রকমের যানজট নিরসনের জন্য আপনি জোর বেজোর গাড়ি সংখ্যা করেন। আপনি ঢাকা ইস্টার্ন বাইপাসটাকে আপনি খুব দ্রুততাতে অল্প সময়ের মধ্যে কেটে করা সম্ভব? অসম্ভবের কিছু নাই। সাইদাবাদ বাস স্ট্যান্ডটা আপনার ঢাকার বাইরে নেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত। 1 মাস আপনি দিবানিশি কাজ করে শেষ করেন না। আপনি সাইদাবাদ বাস স্ট্যান্ডটাকে সরিয়ে নিয়ে যান না, আপনি মহাখালী বাস স্ট্যান্ডটাকে সরিয়ে দেন না, মানুষকে একটু স্বস্তি দেন না। মানুষকে স্বস্তি দেওয়ার ব্যাপারে ওনাদের কোনো রকমেরই আপনার কারো কোনো নজর নাই। ওনাদের নজর একটা জায়গায়, একটা কিংস পার্টি গঠন করতে হবে, একটা কিংস পার্টির মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে হবে এবং ক্ষমতার আপনার স্বাদ ওনারা পেয়ে গেছেন, এই স্বাদ থাকতে হবে। আমরা বারবার বলছি, ভাবিয়ে করিও কাজ, করিয়ে ভাবিও না। কিন্তু সালেহিন তো বললো তাদের দল কিংস পার্টি না। না, তাদের দল 100% কিংস পার্টি। আমি আপনাকে বলি, আজকে সার্জিদের সাথে এক টেবিলে আমি ইফতার করেছি। আবার এটাও বলছি যে সার্জি যেটা বলছেন যে মানে হেলিকপ্টারের মানে আপনার আসন খালি ছিল বলে ওনারা যেতে পেরেছেন, এত একটা বালখিল্য সুলভ কথাবার্তা অন্তত একটা বড় এখনকার এই রাজনৈতিক দলের একটা মুখ্য একটা মানে যে সমন্বয় ওর দ্বারা মানে এটা হয়। এটা একটা কিংস পার্টি। ডক্টর আসিফও বলেছেন যে আরো 5-10 বছর পর্যন্ত ক্ষমতা থাকতে হবে। আমরা সেখানে শঙ্কিত, কারণ এটা কি আমরা আবারও বলছি, আমরা আর কিছুদিন দেখবো, দেখার পরে আমরা আবার অল আউট আমরা আবার আন্দোলনে নামবো। সেটাও কি আপনাদের ঈদের পরে আন্দোলন? না, ঈদের পরে আন্দোলন না, ঈদ তো চলে আসছে। ঈদের পরে আন্দোলন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের দাবি আদায় করার জন্য সুনির্দিষ্ট রোড ম্যাপের জন্য আমরা আবার আন্দোলন করব। কারণ আমরা 15 বছর এই জনগণের ভোটের জন্য আমরা আন্দোলন করেছি একটা নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা ডক্টর ইউনূস সাহেবের এই সরকারকে আমরা নিরপেক্ষ মানতে আর রাজি নই। কারণ এখন যদি এখানে সেলিম ভাই প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে আপনারা যদি আবার সেই নির্বাচনের প্রশ্নে আন্দোলনে যান, সেটি তো সরকারের সাথে আলাপ আলোচনা করেই তো সেটি আরো অগ্রগতি নিশ্চিত করা সম্ভব। কিন্তু আমার প্রশ্নটি হলো যে আবার আন্দোলনে গেলে যে রাষ্ট্রগুলো বাংলাদেশের এই গণঅভ্যুত্থানকে মেনে নিতে পারেনি, তারা তো একটা সুযোগ পেয়ে যাবে, সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন? না, সেটা যদি সুযোগ পেয়ে যায়, এটা দায়িত্ব সরকারের। কারণ সরকার এসছেন একটা নির্বাচন দেওয়ার জন্য, কিংস পার্টি করার জন্য আসেন নাই। বাংলাদেশের আন্দোলন যত বলেন, সমস্ত আন্দোলনের পুরোটা ছিল ছাত্র সমাজ। 52 সালে সমস্ত রাজনৈতিক দলগুলো যখন 144 ধারা ভঙ্গ না করার পক্ষে রায় দিয়েছে, ছাত্ররা কিন্তু 144 ধারা ভঙ্গ করার পক্ষে রায় দিয়ে মাঠে নেমেছে। আমরা ঐতিহাসিক ভাষা আন্দোলন হয়েছে, 62 আন্দোলন বলেন, 69 আন্দোলন বলেন, এমনকি 90 যে আন্দোলনটা ছাত্ররা যখন একত্রিত হয়েছে তখন এর সাথে পতন হয়েছে। কোনো আন্দোলনের পরে কোনো ছাত্র সংগঠন বা ছাত্র সমাজ কিন্তু কোনো একটা কিংস পার্টি বলেন, কোনো রাজনৈতিক দল বলেন, সেটা গঠন করে নাই। আমাদের এখানে শুনতে তো খারাপ শোনা যায়, ছাত্রদের রাজনৈতিক দল কি? আমরা ছোটবেলায় পড়ে আসি ছাত্রনং অধ্যং তপক। ছাত্রদের মানে লেখাপড়াটা হলো যে তাদের তপস্যা, তারা সেই তপস্যাটা শেষ করে এসে তাদের পছন্দনীয় রাজনৈতিক দল আছে। রাজনীতি তো একটা তপস্যা না, রাজনীতি একটা ছাত্রদের জন্য রাজনীতি একটা তপস্যা হতে পারে না। ছাত্রদের জন্য ছাত্র রাজনীতি একটা তপস্যা হতে পারে, ছাত্রদের জন্য জাতীয় রাজনীতি একটা তপস্যা না। যে কারণে ডক্টর ইউনূস সাহেব আনকল ফর বলছেন যে আপনার ভোটারদের বয়স 18 বছর থেকে 17 বছর করতে হবে, আপনার নির্বাচনে দাঁড়ানোর জন্য যে 25 বছর বয়স সেটাকে 21 বছর করতে হবে। এটা শুধু ওনার মাথা, ওনার কিংস পার্টিকে
লক্ষ্য করে কাজগুলো করছেন, এগুলো আমাদের বুঝতে কোনো হয় নাই। আমরা 50 বছর উপর রাজনীতি করেছি, রাজনীতি আমাদের জীবন এবং মরণ। মানে সেলিম ভাই, আমার কথাটা হলো আপনার আলোচনার সূত্র ধরে এই সরকারের পক্ষ থেকে নির্বাচন বা সংস্কারের প্রশ্নে বা আগামী দিনের বাংলাদেশের রাজনীতি কিংবা সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপট কেমন হবে সেটি যা বোঝার আপনারা বুঝেছেন, আমরা বুঝে ফেলেছি, আর কোনো বোঝার কিছু নাই, না বোঝার কিছু নাই। এখন শুধু সামনে আমরা কি দেখব? আমরা সামনে আপনার যদি সরকারের যদি সদিচ্ছা থাকে একটা নির্বাচনের জন্য, সরকার যদি এমসিকিউর মধ্যে আপনার জাতীয় রাজনৈতিক দলকে পাঠায় এত সংস্কারের প্রশ্নে টিক চিহ্ন দেওয়ার ব্যাপারে, সংস্কারটা করবে শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে, যাতে নির্বাচনটা সুষ্ঠু হয়। এরপরে যে সরকারের চলমান প্রক্রিয়া, এটা কিয়ামত পর্যন্ত সংস্কার হতে হবে। এই 7 মাসের মধ্যে বর্তমান সরকার তার কোনো মন্ত্রণালয়ের কোনো সংস্কার করতে পারে নাই। একজন উপদেষ্টা বলতে পারবেন না যে অর্থ উপদেষ্টা তিনি অর্থনৈতিকভাবে ব্যয়গুলোকে আপনার ওই যে কাজের বুয়াকে ঋণ দেওয়ার ব্যাপারে, চটপটিওয়ালাকে ঋণ দেওয়ার ব্যাপারে উনি একটা কঠোর অবস্থানে আছেন। ব্যাংকিং খাতে লুটপাটটা বন্ধ করেছেন, কিন্তু অন্যান্য যে মন্ত্রণালয়গুলো আছে সেই মন্ত্রণালয়গুলো কিন্তু দৃশ্যমান নয়। সুতরাং আমরা মনে করি যে সরকারের প্রধান এবং একমাত্র কাজ হওয়া দরকার একটা নির্বাচন কন্ট্রাক্ট করা, একটা নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করা। কিংস পার্টি করতে চাওয়া বা করতে চাওয়া, কারণ ডক্টর ইউনূস সাহেবের কাছে কিন্তু দুটো উদাহরণ আছে, একটা আপনার বিচারপতি শাহাবুদ্দিন উদাহরণ আছে, একটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের উদাহরণ আছে। বিচারপতি শাহাবুদ্দিন আমাদের কাছে নমস্য ব্যক্তি, আর মঈনুদ্দিন ফখরুদ্দিনরা কিন্তু আপনার জুমার নামাজ পড়তে যায় না, জানাজার নামাজ পড়তে গেলেও কিন্তু তারা কিন্তু হেনস্থ হচ্ছে, তারা কিন্তু ঘরের মধ্যে বন্দী হয়ে থাকছে। আমরা ডক্টর ইউনূস সাহেবের মতো বিশাল ব্যক্তিত্ব নিকট আশা প্রকাশ করছি তিনি ডাইনে বামে না তাকিয়ে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ছোট প্যাকেজ, বড় প্যাকেজ, মাঝারি প্যাকেজ, কোনো প্যাকেজের মধ্যে না গিয়ে ওই নির্বাচনী প্যাকেজটাই উনি একটা মানে এখানে শেষ করবেন, এখানে শেষ করবেন, শেষ মন্তব্য আমরা পরে শুনছি। রনি ভাই, শেষ মন্তব্য শুনবো খুব ছোট করে, শেষ মন্তব্যে কি বলবেন? দেখেন, আমাদের এই জন্য আমরা বলতেছি আমাদের একটা রাজনীতির বিকাশ লাগবে। হ্যাঁ, রাজনৈতিক বিকাশ। এবং দেখেন, এখনো যদি নির্বাচন চাইতে হয় তার চেয়ে দুঃখজনক আর কিছু নেই, কারণ আপনি তো গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরবেন, আপনি ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে যাবেন, তো ভোটাধিকার তো একটা মৌলিক বিষয়, এইটা চাওয়া আর কি আছে, এটা তো নরমালি হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন স্যার। না, আমি ওই জায়গাটাই থাকতে চাই, আপনাদের টাইটেল আজকে, যে আমি চাই যে বাংলাদেশে একটা পরিচালিত রাজনীতি আসুক, এবং সেখানে প্রথম আসলে পৃথিবীকে গড়তে হলে নিজেকে গড়তে হবে। আমাদের যে চাঁদাবাজি মাস্তানি যারা করছে, দলগুলো আরো ভালো ব্যবস্থা গ্রহণ করবে। এবং আমরা চাই যে নতুন যে বন্দোবস্তের কথা বলা হচ্ছে, একদিকে পার্টিগুলো ট্রান্সপারেন্ট ইকোনমিক সিস্টেম থাকবে, তাদের যারা অ্যাক্টিভিস্ট এবং নেতা তারা ট্রান্সপারেন্ট বিহেভ করবে, এবং এটাই কিন্তু দল এবং রাষ্ট্রের পরবর্তী ট্রান্সফর্ম হবে দুর্নীতির ক্ষেত্রে, দুর্নীতি দমনের ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে। এটাই আপনি প্রত্যাশা করেন? এটাই প্রত্যাশা। ফয়জ আহমেদ ভাই, শেষ মন্তব্য ছোট করে। শেষ মন্তব্য করছি, তবে একটা বিষয় যে সেলিম ভাই যেটা বলছিলেন যে 18 বছর থেকে 17 বছর ভোটার বয়স, ওইটা বিষয়ে এখনও বক্তব্য থাকাটা দুঃখজনক, কারণ ওটা একটা উদাহরণ হিসেবে ছিল এবং পলিটিক্যাল পার্টিগুলির কাছে সেটা ক্লিয়ার। তার মানে এটা কোনো সিদ্ধান্ত বা এটা কোনো সংস্কার প্রস্তাবের পার্ট নয়। 2 নম্বরে একই বিষয়ে বলি যে আমাদের পলিটিশিয়ানরা এনিহাও যে এই 17 বছরটা নিয়ে এত উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে ওনারা হয়তো ভুলে যান যে 17 বছরের কম বয়সীও প্রচুর মানুষ কিন্তু তাদের রক্ত দিয়ে ফেসিবাদ মুক্ত করতে পেরেছে। সুতরাং এই মানুষগুলি রক্ত দিতে পারে, 17 বছরের কম মানুষ ভোট দিতে পারে না, এরকম বাস্তবতা থাকা উচিত না। এবং আমি বিশ্বাস করি যে আমরা যত যাই আলোচনা করি না কেন, উনি ধরেন অর্থ উপদেষ্টার কথা বলেছেন, উনি বাণিজ্য উপদেষ্টার কথা বলবেন না কি করে, উনি বিদ্যুৎ উপদেষ্টার কথা বলবেন না কি করে, এটা পলিটিক্স করলে সুবিধা হচ্ছে, এরকম অনেক কিছু বলা যায়। অসংখ্য ধন্যবাদ। সেলিম ভাই, আবার শেষ আসছে আপনার কাছে ফিরছি, শেষ মন্তব্য শুনবো, সবার শেষে শুনবো রবিবার কথা। না, আমরা তো শেষ মন্তব্য বলতে আমরা তো আসলে যে আপনার যে বলেছেন যে এখন পর্যন্ত ভোটের জন্য যে আমাদেরকে চিন্তাভাবনা করতে হচ্ছে, সেটাই আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আমরা আসলে ভোটের জন্য আর কোনো চিন্তাভাবনা করতে চাই না। আমরা চাই যে নির্বাচনী ট্রেনটা মানে সচলভাবে চলতে থাকুক এবং ডিসেম্বরের মধ্যে একটা জাতীয় নির্বাচন হয়ে যাক। কারণ নির্বাচন ছাড়া, নির্বাচিত সরকার ছাড়া আপনার এই যে আওয়ামী লীগ যে জঞ্জাল, এই জঞ্জালটা কিন্তু পরিষ্কার করা যাবে না। এটাই জোরালো প্রত্যাশা, এটাই আমাদের জোরালো প্রত্যাশা, ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ডিসেম্বরের মধ্যে নির্বাচন। ধন্যবাদ। আসতে চাই মুশফিক সালেহীন। জি, একটু মানে 17 বছর নিয়ে আলোচনা শুনে মনে হচ্ছে বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলো মনে এটা বিশ্বাস করে যে ওই অল্প বয়সী যারা, তাদের ভোটটা আসলে এনসিপি পাবে, এটা ওনারা মোটামুটি বুঝে গিয়েছেন, এই জন্যই ওনাদের একটা হাইপোথিসিস অথবা অ্যাজাম্পশন ড্র করে নিতেই পারে। হ্যাঁ, এবং এটা আমার মনে হয় কারেক্ট, ওনারও এটা বুঝেন, এটা কারেক্ট। সেকেন্ড বিষয় হচ্ছে যে কিংস পার্টির বিষয়ে বলি, বাংলাদেশের ইলেকশন কমিশন কি সবসময় সরকারের সুরে কথা বলে, তার ভূমিকা নিয়ে প্রশ্ন আছে। বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে যারা রয়েছেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের বিভিন্ন থানায় কাদের সাথে, কোন দলের নেতাদের সাথে লিয়াজো করছেন, এগুলো শুনলে আপনি বুঝবেন যে কিংস পার্টির যে অভিযোগটা এটা অবান্তর। এবং লাস্ট যেটি বলছি, আমাদের আসলে প্রপোজাল যে কিংস পার্টি, সেটা আবার সেলিম ভাই খুব জোর দিয়ে বললেন।
মানে এটা আরেকটু সময় পেলে আমি হয়তো আরেকটু ব্যাখ্যা করতাম, কিন্তু আমি বললাম যে এই অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে বিএনপি এবং জামাতপন্থী অনেক লোকজন রয়েছে এবং তাদেরও অনেক ধরনের প্রভাব বিস্তার রয়েছে। দোষ হচ্ছে শুধুমাত্র সমন্বয়কদের, বৈষম্য বিরোধীদের ইত্যাদি। কিন্তু জাতীয় সরকারের যে প্রস্তাবটি 5ই আগস্ট বিএনপিকে দেওয়া হয়েছিল, সেটা যদি বিএনপি গ্রহণ করত তাহলে বিএনপির এই লায়াবিলিটিস নিতে। প্রস্তাবটা কি ছিল আমরা সেই প্রস্তাবটা আপনি যদি আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের নতুন যে বই রয়েছে সেখানে আপনি যদি পড়েন, সেখানে পরিষ্কারভাবে বলা রয়েছে এবং আজকে অনলাইনে একটা ছবি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে একটা জুম মিটিং হচ্ছে একটা টেলিভিশন চ্যানেলে। সেখানে বিএনপিকে 5ই আগস্ট জাতীয় সরকারে অংশগ্রহণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল, যেটা বিএনপি নেয়নি। এবং সেইটা করলে বিএনপিকে এখন আসলে এই সরকারের সকল দায়ভার নেওয়া লাগতো, আর মানে সেই দায়ভারটা এখন নিতে পারছে না। কিন্তু বিএনপি কিন্তু আবার অনেক ধরনের সুবিধা পাচ্ছে, বিএনপি না শুধু, জামাত ইসলামী সেটা করছে। এই জায়গা থেকে আমরা বলতে যাচ্ছি কি, রিফর্মের কথা আসুক, রিফর্মের প্রপোজাল রোডম্যাপ সরকার যদি পরিষ্কার না করে, বিএনপি সহ অন্যান্য সকল দল পরিষ্কার করুক নির্বাচন ডিসেম্বরে হবে বিদায় আমি আশা করি। সরকার যেভাবে এগোচ্ছে, হ্যাঁ অগ্রাধিকার চিহ্নিত করতে সরকার কিছুটা সময় নিয়েছে, কালেক্ষেপণ করেছে, কিন্তু সরকার এখনো নির্বাচন ডিসেম্বরে হবে সেই ট্র্যাকের বাইরে গিয়েছে বলে আমার কাছে মনে হয় না। কিন্তু চ্যালেঞ্জ আছে, নিশ্চয়ই তারা সেগুলি সফলভাবে করবে। আরেকটা কথা মনে রাখা দরকার, রাজনৈতিক দল কখনো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয় না। রাজনৈতিক দল ভোটের ভিত্তিতে ক্ষমতায় যায়, সেটাই তাদের দায়িত্ব জনগণের প্রতি। যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের রাজনৈতিক দলের যাওয়ার কোনো সুযোগ নেই, সেটা মানুষ প্রত্যাশা করে না, সেটা তার দায়িত্ব না। একটা কথা বলবো, নাহিদ ইসলামের কথা আপনি বলছিলেন, আমি বিশ্বাস করি নাহিদ ইসলাম সততার সাথে তার দায়িত্ব পালন করেছে, আমি বিশ্বাস করি। তবে একটা ব্যাংকের অ্যাকাউন্টের হিসাব দিয়েই দুর্নীতি মুক্ত আমি ছিলাম, এটা সস্তা রাজনীতি, কারণ দুর্নীতির অর্থ ব্যাংকে থাকে না। আরেকটা কথা আপনাকে বলতে হচ্ছে, আসিফের কথা বলছিলেন, ফোন দিয়ে ডিবিতে এক রিকশালাকে ছাড়িয়ে আনাই যথেষ্ট ছিল। ডিবি কার্যালয়ে গিয়ে একজন উপদেষ্টার একজন রিকশালাকে ছাড়িয়ে এনে জনদরদি হওয়ার যে অভিনয়, সেটাও সস্তা রাজনীতির অংশ। আমি বলছি রাজনীতি হওয়া দরকার রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে, দায়বদ্ধ থেকে, জবাবদিহি থেকে, অগ্রাধিকার চিহ্নিত করে। আমি আশা করব নতুন দলে জাতীয় নাগরিক পার্টি বন্ধুরা সে জায়গায় মনে রাখবেন, একটা বাক্য যদি বলতে দেন, বলুন। 5ই আগস্টের পর 15 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না, কোনো প্রশাসন ছিল না, কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। আমরাই পাহারা দিয়ে এই জনগণের মাল, জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। রাজনৈতিক দল হিসেবে সেটাই আমাদের দায়িত্ব ছিল। দর্শক, শেষ করার আগে এই কথাগুলো বলতে চাই, আজকের আলোচনায় সম্মানিত আলোচক হিসেবে যারা ছিলেন এবং যেখান থেকে বসে আমাদের অনুষ্ঠান দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।